আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আমরা গত ক্লাসে হচ্ছে দুই ধরনের ডিজাইন মেথডের কথা বলছিলাম। আপনাদের কি মনে আছে যে একটা ছিল কি এএসডি আর একটা ছিল কি এলআরএফডি? এই দুইটা মেথডের কথা কি মনে আছে? জি স্যার। আচ্ছা, আজকে একটু দেখেন যে এই আমরা মেইনলি হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা যে মানে একটা ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাস ডিজাইন করব, আমরা হচ্ছে এএসডি মেথডে ডিজাইন করব, অ্যালাওয়েবল স্ট্রেস মানে অ্যালাওয়েবল স্ট্রেস ডিজাইন। এই মেথডটা আমরা অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়, বা এই দুটো আসলে কোনটা কি কি জিনিস, এই জিনিসগুলো একটু হচ্ছে আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো আজকে। দেখেন যে এএসডি হচ্ছে যে এএসডি তে কি করি আমরা, এএসডি মেথড বা অ্যালাওয়েবল স্ট্রেস ডিজাইন, এই মেথডটাতে হচ্ছে আপনার অ্যালাওয়েবল স্ট্রেস মানে একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ স্ট্রেস অ্যালাউ করতে পারবে এই লিমিটটাকে হচ্ছে আমরা তার ইল্ড পয়েন্ট পর্যন্ত কনসিডার করি। সে যে তার ইল্ড পয়েন্ট পার হওয়ার পরে আরো কিছুক্ষণ স্ট্রেস নিতে পারবে, এই জিনিসটাকে আমরা চিন্তা করি না। আমরা তার মানে স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি বা স্ট্রেস নেওয়ার যে ক্ষমতা ওটাকে কমায় ধরি। ঠিক আছে? তো দেখেন যে সেফটি ইন ডিজাইন is obtained by specifying that the effect of the load should produce stresses that were the fraction of yield stress Fy। তার মানে আমাদের মনে আছে যে আমরা একটা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখছিলাম, এরকম ছিল। এখানে ইল্ড পয়েন্ট ছিল কোন জায়গাটাতে, এই জায়গাটাতে ইল্ড পয়েন্ট ছিল, মনে আছে গতকালকে দেখছিলাম যে। জি স্যার। তো আপনি ধরে নিচ্ছেন যে সে স্ট্রেস নিতে পারবে কেবলমাত্র এই তার ইলাস্টিক লিমিট যতটুকু আছে তার ইল্ড পয়েন্ট পর্যন্ত সে হচ্ছে স্ট্রেস নিতে পারবে। বাট আলটিমেটলি সে কিন্তু ইল্ড পয়েন্টে ফেল করতেছে না, সে ফেল করতেছে কোন জায়গায়, এই ইল্ড পয়েন্টের পরে যখন তার প্লাস্টিক লিমিট শুরু হয়ে যাচ্ছে আরো কিছুক্ষণ লোড টোড নিয়ে সে ফেল করতেছে, হচ্ছে এই জায়গায় এসে সে ফেল করতেছে। কিন্তু আমি কি করতেছি, তার যে এই অংশটুকুর ক্যাপাসিটি, সে যে এতটুকু লোড নিতে পারতেছে এটাকে আমি পুরাপুরি বাদ দিয়ে দিচ্ছি। আমি ধরতেছি সে কেবলমাত্র কতটুকু স্ট্রেস নিতে পারবে হচ্ছে এতটুকু। আমি তার এই ক্ষমতাটুকু কনসিডার করতেছি, বাট বাকি ইল্ড পয়েন্টের পরে যে সে আরো লোড নিতে পারতেছে এটা আমি পুরাপুরি কি করতেছি, মানে চিন্তাই করতেছি না, এটা আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখেন এখানে বলা আছে যে আপনার আসলে যতটুকু লোড আসবে, মানে একটা তো হচ্ছে সে কতটুকু নিতে পারে, আমি ধরতেছি সে কতটুকু নিতে পারবে, তার ইল্ড পয়েন্ট পর্যন্ত সে নিতে পারবে, আমি তো এটা ধরে নিচ্ছি। ঠিক আছে? তাইলে যতটুকু লোড আসবে ওইটা হচ্ছে তার ইল্ড পয়েন্টের মানে বা ইল্ড স্ট্রেসের কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ হইতে হবে, তাই তো? কথাটা কি বোঝা গেছে? জি স্যার। মনে করেন সত্যজিৎ হচ্ছে 5 প্লেট বিরিয়ানি চোখ বন্ধ করে খায় ফেলতে পারে, ওর কোনো কষ্ট হয় না। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা এটা হচ্ছে ইল্ড পয়েন্ট। হিট পয়েন্ট স্যার। সত্যজিতের ইল্ড পয়েন্ট হচ্ছে কয় প্লেট বিরিয়ানি? 5 প্লেট। কিন্তু এমন না যে 5 প্লেটের পর সে আর খাইতে পারে না, 5 প্লেটের পরেও সে আরো মনে করেন 3 প্লেট মানে কষ্ট করেও ঢুকাইতে পারে পেটের মধ্যে। তাহলে এই এই পয়েন্টটা, এই যে প্লাস্টিক লিমিট, এই পয়েন্ট হচ্ছে কি ওই বাকি 3 প্লেট, এই যেখান থেকে ইল পয়েন্ট শুরু হইলো আর যেখানে সে ফেল করলো। তার মানে এই পাতের সঙ্গে যখন আরো 3 প্লেট যোগ করে আমি 8 প্লেট বানাই দিব, এরপর কি ওর বমি হয়ে যাবে, ও আর খাইতে পারবে না, ওর মানে শরীর অসুস্থ হয়ে যাবে। তাহলে ফেল করতেছে মানে কত প্লেটে এসে, 8 প্লেট খাওয়ার পরে ফেল করতেছে না? জি স্যার। কিন্তু সে Yes. ইজিলি খাইতে পারতেছে কত প্লেট? 5 প্লেট স্যার। তাহলে 5 প্লেট তার ইল পয়েন্ট। কিন্তু সে যে আরো অতিরিক্ত 3 প্লেট খাইতে পারতেছে, আমি কিন্তু তার ক্যাপাসিটির মধ্যে তার যে খাওয়ার ক্ষমতা, এই 3 প্লেটটাকে আনতেছি না, এই 3 প্লেটটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। আমি ধরতেছি তার ক্যাপাসিটি কত প্লেট, 5 প্লেট। এবার তার ক্যাপাসিটি 5 প্লেট বা তার ইল্ড স্ট্রেস হচ্ছে কত, 5 প্লেট। কিন্তু আমি তারে যখন অ্যাকচুয়ালি খাওয়াবো, আমি তাকে 5 প্লেট খাওয়াবো না, আমি তাকে 5 প্লেটের ফ্র্যাকশন বা ভগ্নাংশ খাওয়াবো। মানে 4.5 প্লেট খাওয়াইতে পারি, 4 প্লেট খাওয়াইতে পারি, 3 প্লেট খাওয়াইতে পারি, 3.5 প্লেট খাওয়াইতে পারি। এবং এরা কি তার ইল্ড স্ট্রেস যে 5 প্লেট, ওই 5 প্লেটের ফ্র্যাকশন বা ভগ্নাংশ না? স্যার জি স্যার। হ্যাঁ, তাইলেই তো সে সেফ থাকবে, তাইলেই তো সে বমি করবে না বা অসুস্থ হবে না। আচ্ছা, তার আশা মানে করি সবসময় স্যার ইলেকট্রন থেকে একটু কম নিতে হবে। মানে আমি যখন এএসডি মেথডে ডিজাইন করব তখন আমাকে মাথায় রাখতে হবে আমি যেই ম্যাটেরিয়ালটার জন্য ডিজাইন করতেছি, আমি যদি স্টিলের জন্য ডিজাইন করি, স্টিলের যে ক্যাপাসিটি মানে ইল্ড স্ট্রেস, ইল্ড স্ট্রেস যেই লোডটা আসবে ওইটা ইল্ড স্ট্রেস থেকে কম হইতে হবে, তাইলেই তো আমার ডিজাইন সেফ। সে নিতে পারতেছে যতটুকু, সে খাইতে পারতেছে 5 প্লেট, আমি যদি তারা 4 প্লেট খাওয়াই তাইলে তো সে সেফ। বাট আমি যদি তারা 6 প্লেট খাওয়াই দিই তাহলে কি হবে?
সত্যজিৎ বমি কাহিনী। হওয়ার চান্স থাকবে। হ্যাঁ, এটাই ব্যাপারটা হচ্ছে এটাই। স্যার বলেন। স্যার ওই যে ইল্ড স্ট্রেসটা স্যার নিচের দিকে কেন নামলো স্যার? গ্রাফটা আঁকালে একটু সুবিধা হতো স্যার, উপরের দিকে ওঠার কথা না স্যার ইল্ড স্ট্রেস। দেখেন এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আপনার এদিকে কি আছে, এদিকে হচ্ছে স্ট্রেস, আর এদিকে স্ট্রেন। এদিকে স্ট্রেন। তার মানে আপনি যত লোড অ্যাপ্লাই করবেন আপনার তত ডিফরমেশন হবে। দেখা যায় যে এই লিমিট পর্যন্ত এই লোড আর ডিফরমেশন এই দুইটা হচ্ছে প্রপোর্শনাল অনেকটা। জি স্যার, মানে এটুক বুঝছি স্যার, আমার কথা হচ্ছে স্যার এরপর ইল্ড হচ্ছে স্ট্রেস আপনি এর যত নিচে কেন? কমছে কারণ হচ্ছে কি আপনি লোড বেশি অ্যাপ্লাই করলে আপনার ডিফরমেশন কম হবে, এই জন্য নিচের দিকে নামছে। আবার এরপর দেখা যাবে অল্প লোডেই অনেক বেশি ডিফরমেশন হচ্ছে, এই জন্য আবার উপর দিকে উঠছে। ঠিক আছে, এরপর আবার নামছে কেন, কারণ দেখা যাবে যে আবার আপনি লোড অ্যাপ্লাই করতেছেন কিন্তু ডিফরমেশন কম এবং একটা পর্যায়ে গিয়ে ছিঁড়ে যাবে বা মানে ফেল করবে। এই জন্য এই উঠানামার কাহিনীটা হইছে। সমানুপাতিক থাকবে না আর কি স্যার। হ্যাঁ, সমানুপাতিক থাকবে না। মানে স্যার একটা ইল্ড সময়- স্ট্রেস এর আগ পর্যন্ত কি স্যার ইলাস্টিক লিমিট আমি মানে ফুল? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মোটামুটি ধরতে পারি যে ইলাস্টিসের আগ পর্যন্ত ইলাস্টিক লিমিট। আপনার যতটুকু আপনি লোড অ্যাপ্লাই করবেন অতটুকু ডিফরমেশন হবে। ঠিক আছে, বাট একটা সমানুপাতিক থাকবে, কিন্তু এরপর কি সমানুপাতিক নাই, আপনি লোড অ্যাপ্লাই করতেছেন বেশি কিন্তু ডিফরমেশন হচ্ছে মানে আপনার কম। কম। ঠিক আছে, জি স্যার। এবং একটা স্যার। পর্যায়ে দেখা যায় যে আপনার কম লোডেই অনেক বেশি ডিফরমেশন হচ্ছে। আপনি লোড অ্যাপ্লাই করতেছেন কম কিন্তু সে ডিফর্ম করতেছে বেশি। আবার একটা সময় গিয়ে দেখা যায় যে কি লোড অ্যাপ্লাই হচ্ছে বেশি, ডিফরমেশন কম কম করতেছে এবং একটা সময় গিয়ে সে কি হচ্ছে, সে ছিঁড়ে যাচ্ছে। এই আচ্ছা, এবার দেখেন এখানে ফ্যাক্টর অফ সেফটি, মানে আপনার যদি ফ্যাক্টর অফ সেফটির মান একের থেকে বড় আসে, মনে রাখবেন যে যদি মানে ফ্যাক্টর অফ সেফটি অনেক সময় দেখবেন 2 ধরে 3 ধরে, বাট নরমালি আমার ফ্যাক্টর অফ সেফটি এই এফওএস এটার মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বুঝতে হবে কি সেফ, আর যদি লেস দেন 1 হয় তাহলে বুঝতে হবে কি আনসেফ। কেন? কারণ ফ্যাক্টর অফ সেফটি দেখেন যে মানে রেজিস্ট্যান্স আর সে যতটুকু নিতে পারতেছে ডিভাইডেড বাই কি ইফেক্ট অফ লোড, মানে যতটুকু লোড আসতেছে। তাইলে দেখেন ফ্যাক্টর অফ সেফটি যদি আমি সত্যজিতের জন্য বাইর করতে চাই রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটি, সে কতটুকু খাইতে পারে, সে খাইতে পারে 5 প্লেট। ইফেক্ট অফ লোড মানে অ্যাকচুয়ালি কত প্লেট তার আমি খাওয়াইলাম, 4 প্লেট খাওয়াইলাম, তাহলে ভ্যালুটা কি একের থেকে বড় না, 1 পয়েন্ট সামথিং আসবে না? জি স্যার। তার মানে কি সে সেফ আছে। এখন যদি Safe. মনে করেন সে খাইতে পারে 5 প্লেট, তার রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটি হচ্ছে 5 প্লেট, আমি তাকে খাওয়াই দিলাম 6 প্লেট, তাহলে এই ভ্যালুটা কি একের থেকে ছোট হয়ে যাবে না, 0.9 সামথিং বা 0.8 সামথিং আসবে। তাইলে কি বুঝলেন যে যদি ফ্যাক্টর অফ সেফটি মানে কি ক্যাপাসিটি ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি কি পরিমাণ লোড আসতেছে, এটাই কি ফ্যাক্টর অফ সেফটি বাইর করার মানে সিস্টেম। মনে থাকবে? ইয়েস স্যার। স্যার ফ্যাক্টর অফ সেফটি 1 থেকে বড় হলে এটা কি স্যার সবসময়? ফ্যাক্টর অফ সেফটি শুধু 1 থেকে বড় না, অনেক সময় দেখবেন যে 2 এর থেকে বড় ধরে, 3 এর থেকে বড় ধরে। বাট নরমালি আমাদের এই ডিজাইনে এই যে আমরা যে এএসডি মেথডে ট্রাসের ডিজাইনটা করতেছি, এখানে আমরা কি দেখলাম যে যদি আমার ফ্যাক্টর অফ সেফটি 1 থেকে বড় হয় তাহলে হচ্ছে সেফ, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে কি আনসেফ। আনসেফ। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটি যত বেশি বা যত বড় পাবেন তত ভালো না, তত আপনার ডিজাইনটা বেশি সেফ থাকতেছে। জি স্যার। এতটুকু কি বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু স্যার ইকোনমিক্যালি একটা অসুবিধা আছে না স্যার, মানে টাকা বেশি ওই অপচয় হবে। জন্যই তো আমি ফ্যাক্টর অফ সেফটি 5 10 এরকম বড় ধরবো না। ঠিক আছে, দেখবেন যে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আপনার রিটেইনিং ওয়াল বা হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে রিটেইনিং ওয়াল যখন আরসিসি ডিজাইন করা হয় তখন 3 থেকে 4, আবার কিছু কিছু আবার 3 থেকে 4 সবকিছুর ক্ষেত্রে না, আপনার মোমেন্টের ক্ষেত্রে মনে হয় 1.5 থেকে 2 ধরে, শিয়ারের ক্ষেত্রে জানি কত ধরে, তারপর ও মানে স্লাইডিং মানে আমার রিটেইনিং ওয়ালটা পিছলা যাবে নাকি ওই ক্ষেত্রে আবার 1 থেকে 1.5 ধরে, মানে এক এক ক্ষেত্রে এক এক রকম ফ্যাক্টর অফ সেফটি ধরে নেয়। তবে যত বেশি ধরবে তত ভালো, বাট ওই ইকোনমিক্যাল কিনা এটা একটা প্রশ্ন, যে আমি যদি বেশি বড় ধরি, আমি যদি ফ্যাক্টর অফ সেফটি 4 ধরি বা 5 ধরি তখন আমার ডিজাইনটা আবার ইকোনমিক্যাল থাকতেছে না। বাট নরমালি যদি আমার ফ্যাক্টর অফ সেফটি 1 এর থেকে বড় হয় তাহলে কিন্তু ডিজাইনটা সেফ, কারণ আমি দেখতেছি কি যে ফ্যাক্টর অফ সেফটি কি রেজিস্ট্যান্স মানে একটা মেম্বার বা একটা স্ট্রাকচার কতটুকু লোড নিতে পারতেছে বা তার যে ক্যাপাসিটি এটাই হচ্ছে তার রেজিস্ট্যান্স, লোড নেওয়ার যে ক্ষমতা ডিভাইডেড বাই তার উপরে কি পরিমাণ লোড আসতেছে বা তার উপরে কি পরিমাণ আমি লোড চাপাচ্ছি, ইফেক্ট অফ লোড কিউ। তো এই রেশিওটা যদি 1 এর থেকে বড় হয় তার মানে ফ্যাক্টর অফ সেফটির মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সেফ, আর যদি ফ্যাক্টর অফ সেফটির মান 1 এর থেকে ছোট হয় তাহলে কি আনসেফ। ঠিক আছে, এটা একটা নরমাল একটা থাম্ব রুলের মতো চিন্তা করতে পারো। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এই যে এএসডি মেথডে। দেখেন এএসডি মেথডে আমরা যেটা করি,
আমরা হচ্ছে আমাদের যে অ্যালাউয়েবল যে স্ট্রেস যতটুকু অ্যালাউ করতে পারতেছি এটাকে কমায় ইল্ড লিমিটের মধ্যে নিয়ে আসতেছি না, তার ইল্ড পয়েন্ট পর্যন্ত আমি ধরতেছি সে আসলে অ্যালাউ করতে পারে। ঠিক আছে, তো যেই স্ট্রাকচার গুলাতে আপনার হচ্ছে লোড গুলা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, যেমন একটা ট্রাস চিন্তা করেন, একটা ট্রাস, এই ট্রাসের উপরে আপনার লোড কি এভাবে ইউডিএল হিসেবে ডিস্ট্রিবিউট হবে না? বা কেবল, মানে এরকম মনে করেন একটা সাপোর্ট আছে, একটা ইলেকট্রিকের তার এমনি ঝুলতেছে, এখানেও কি আপনার লোডটা কিন্তু মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে। তো যেসব জায়গায় হচ্ছে আপনার এরকম মানে ইউডিএল বা লোড হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় যে সকল স্টিল মেম্বারে, ওই সকল স্টিল মেম্বারের ডিজাইন আপনি এএসডি মেথডে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু সামনে আগাই। অলরেডি এই কাজটা তো দেখছেনই যে মানে আমাদের এখানে আমরা ধরতেছি কি যে আমাদের এটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এরপর কি এটা বাইরে এভাবে এসে এখানে এসে ফেল করতেছে। আমি ধরেই নিচ্ছি যে আমার অ্যালোয়েবল স্ট্রেস হচ্ছে এই ইল্ড পয়েন্ট পর্যন্ত। এই ইল্ড পয়েন্টের পরে আমার যে এই স্ট্রেসটুকু সে নিতে পারতেছে, এই যে এই স্ট্রেসটুকু সে নিতে পারতেছে, এটাকে আমি পুরোটাকে আমি কি করতেছি, এই এই পুরো স্ট্রেসটাকে আমি নেগলেক্ট করতেছি, বা আমি ধরতেছি কি সে আসলে এটুকু নিতে পারবে না। আমি ধরতেছি তার এই যে ইল্ড পয়েন্ট পর্যন্ত যতটুকু আছে এই এতটুকু স্ট্রেস সে নিতে পারবে, এরপরে তার আর কোনো মানে কর্মদক্ষতা বা কর্মক্ষমতায় নেই আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম আসলে, ড্রব্যাক। কারণ আসলে তো তার ক্যাপাসিটি আছে। সত্যজিৎ তো আসলে 5 প্লেট খাওয়ার পরে আরো 3 প্লেট কষ্ট হইলেও খাইতে পারবে, এমন তো না যে সে খাইতে পারবে না। বাট আমি তার যে ওই 3 প্লেট খাওয়ার ক্ষমতা, ওই পুরাটাকে হচ্ছে কি করতেছি, ইগনোর করতেছি এই এএসডি মেথডে বা অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন মেথডে। বুঝতে পারছেন? জি স্যার। একটা জিনিস খেয়াল করবেন যে এএসডি মেথডে আপনার এই যে ফ্যাক্টর অফ সেফটি, এটা শুধুমাত্র আমি অ্যাপ্লাই করতেছি কি স্ট্রেসের জন্য, মানে যেই পরিমাণ স্ট্রেস আমার স্ট্রাকচারটা নিতে পারবে আমি ওইটাকে কি করতেছি, কমায় ফেলতেছি না। সে নিতে পারতেছে হচ্ছে গিয়ে এতটুকু, সে নিতে পারতেছে কতটুকু, সে ফেল করতেছে কোন জায়গায় এসে, ফেল করতেছে হচ্ছে এই জায়গায় এসে। কিন্তু আলটিমেটলি আমি তাকে মানে আমি চিন্তা করতেছি সে কোথায় ফেল করবে, সে এখানে ফেল করবে আমি চিন্তা করতেছি। আবার একটা জিনিস খেয়াল করেন, তার ইল্ড স্ট্রেস কত, মানে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত না, জি স্যার। এই পয়েন্ট পর্যন্ত না। ইয়েস স্যার। আমি কিন্তু ইল্ড স্ট্রেস পুরোটাও অ্যালাউ করতেছি না, এটাকে আমি আবার 0.5 দিয়ে গুণ করে অর্ধেক করে নিচ্ছি। মানে আমার তো এতটুকু পর্যন্ত তার ইল্ড স্ট্রেস, ইল্ড পয়েন্ট কোনটা, এটা হচ্ছে ইল্ড পয়েন্ট। এই ইল্ড পয়েন্টে যে স্ট্রেস এটা হচ্ছে কি বড় হাতের এফ ওয়াই বা ইল্ড স্ট্রেস। এখন আমি কিন্তু তার একটা পোর্শন এমনিতেই বাদ দিয়ে দিচ্ছি, ইল্ড পয়েন্টের পরে সে যে স্ট্রেসটুকু নিতে পারতেছে আমি ওইটাকে তার ক্যাপাসিটির মধ্যে গুনতেছি না। আবার ইল্ড স্ট্রেস যতটুকু এটাকেও কিন্তু আমি পুরোটাকে ধরতেছি না, আমি ইল্ড স্ট্রেসের কতটুকু ধরতেছি, হাফ বা অর্ধেক ধরতেছি। বুঝতে পারছেন? মনে করেন সত্যজিৎ খাইতে পারে 5 প্লেট, মানে সত্যজিতের এফওআই এর ভ্যালু কত ছিল, 5। আমি যখন ওরে খাওয়াবো আমি কিন্তু ধরতেছি ওর ক্যাপাসিটি আসলে অ্যাকচুয়াল ক্যাপাসিটি 5 প্লেট না, আমি ওর ক্যাপাসিটি ধরতেছি কত, 2.5 প্লেট ধরতেছি না। বুঝতে পারছেন? জি স্যার। মানে আমার টার্গেট আমি সত্যজিৎকে কম খাওয়াবো, মানে আমি কিপটা, এজন্য আমি কি করতেছি ওর ক্যাপাসিটিটাকে আরো কমায় ধরতেছি সেফ সাইডে থাকার জন্য, যেন আমার কম টাকা খরচ হয়। যেটাই হোক, তো দেখেন তার মানে হচ্ছে আপনি এখানে কি করতেছেন, স্ট্রেসটাকে ফ্যাক্টর অফ সেফটি যে 0.5 এটা দিয়ে গুণ করে আপনি কি করতেছেন, স্ট্রেসটাকে হচ্ছে গিয়ে কমায় ফেলতেছেন না। বাট এখানে আপনারা অলরেডি 3-1 এ সাকিব স্যারের আরসিসি কোর্স শুরু করছেন, বিমের ডিজাইন, কলামের ডিজাইন, এগুলো দেখতেছেন। জি স্যার। ওইখানে দেখবেন যে আপনি যখন ইয়া বাইর করেন, আপনার টোটাল লোডের পরিমাণ বাইর করেন, ডাব্লিউ 1.2 ডেড লোড প্লাস 1.4 বা 1.7 লাইভ লোড, এরকম দেখছেন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে যে, এখনো আসে নাই স্যার এই পর্যন্ত। এগুলো আসবে। মানে একটা স্ট্রাকচারে আপনার 2 রকমের লোড আসে, ডেড লোড, লাইভ লোড। আমরা আজকে দেখবো যে ডেড লোড কি জিনিস, লাইভ লোড কি জিনিস, আজকে একটু পরেই দেখবো। বাট দেখেন আপনার যেই পরিমাণ ডেড লোড আসতেছে আপনি একের থেকে একটা বড় ফ্যাক্টর দিয়ে গুণ করে ওইটাকে আরো বাড়াই নিচ্ছেন না। আর আপনার যেই পরিমাণ লাইভ লোড আসতেছে ওইটাকে একের থেকে একটা বড় ফ্যাক্টর দিয়ে গুণ করে আপনি আরো বাড়াই নিচ্ছেন। তো এলআরএফডি মেথডে আপনি যখন এলআরএফডি মেথডে ডিজাইন করবেন, তো
তখন আপনার যেই পরিমাণ স্ট্রেস আসলে নিতে পারবে ওই স্ট্রেসটাকে, তার যে স্ট্রেস নেওয়ার ক্ষমতা, ওই ক্ষমতাকে একের থেকে ছোট ফ্যাক্টর 0.9 0.75 একের থেকে ছোট ফ্যাক্টর দিয়ে গুণ করে ক্ষমতাটাকে আরো কমায় নেওয়া হয়। মানে সত্যজিৎ খাইতে পারবে 5 প্লেট, তার ক্যাপাসিটি 5 প্লেট, কিন্তু আমি একের থেকে একটা ছোট ভ্যালু দিয়ে গুণ করে, যে 0.5 দিয়ে গুণ করে তার ক্যাপাসিটিটাকে কি করলাম, আরো কমায় নিলাম না? Yes, sir. মনে রাখবেন যে এলআরএফডি মেথডে ক্যাপাসিটিটাকে কমায় ধরে একের থেকে ছোট ফ্যাক্টর দিয়ে গুণ করে, আর অ্যাকচুয়ালি যে লোডটা আসতেছে ওই লোডটাকে কি করব, একের থেকে বড় ফ্যাক্টর দিয়ে গুণ করে আরো বাড়ায় ধরবো। Sir, 0.5 টা is সবসময় ফিক্সড। 0.5 হচ্ছে আমার স্টিলের জন্য ফিক্সড। আমি যখন এএসডি মেথডে ট্রাসের ডিজাইন করব তখন স্টিলের জন্য ফিক্সড 0.5 এফওয়াই ফ্যাক্টর অফ সেফটি। দেখেন আমি আমার ক্যাপাসিটিকে একের থেকে ছোট ভ্যালু দিয়ে গুণ করে কি করতেছি, ক্যাপাসিটি যেটা আমি নিতে পারবো ওইটাকে আমি কমায় ধরতেছি, কিন্তু আমি তো আসলে আরো বেশি নিতে পারবো, কিন্তু আমি সেফ সাইডে থাকার জন্য আমার ক্যাপাসিটিকে 0.5 দিয়ে গুণ করে একের থেকে ছোট ভ্যালু দিয়ে গুণ করে আরো কমায় ধরতেছি। আর আমার উপরে যে লোডটা আসবে, আমার উপর যে বার্ডেনটা আসবে, ওই বার্ডেনটাকে আমি একের থেকে বড় ভ্যালু, এই যে 1.2, এই যে 1.4, একের থেকে বড় ভ্যালু দিয়ে গুণ করে কি করতেছি, আরো বাড়ায় নিচ্ছি। এবং যদি আমার মানে অ্যাকচুয়াল যে লোডটা আসতেছে ওটা থেকে ক্যাপাসিটির পরিমাণ বেশি থাকে, তাহলে আমি কি বলতেছি, আমার ডিজাইন ওকে বলতেছি। তার মানে আমি কতটা সেফ সাইডে থাকতেছি, বুঝতেছেন? Yes, sir. মেইন থিমটা কি বুঝছেন? দেখি এখনো ক্লিয়ার না কোনটা? ক্লিয়ার না হলে আরেকবার বলবো, বলেন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কেউ কোনো কথা বলেন না কেন? জিনিসটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? Sir, বুঝছি স্যার। ভিডিও দেখলে স্যার একটু ক্লিয়ার হবে। আরেকবার বলবো। স্যার আরেকবার বলেন স্যার। আমার একটা স্টিল আপনার ফেল করতেছে এই পয়েন্টে এসে, কিন্তু সে যতক্ষণ ইলাস্টিক আছে, সে যখনই প্লাস্টিক হয়ে যাচ্ছে তখনই আমি ধরতেছি সে ফেল করে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি, আর সে তো আসলে ফেল করতেছে না, সে তো এতটুকু পর্যন্ত স্ট্রেস নিতে পারতেছে। আসছে আমি তার স্ট্রেস নেওয়ার ক্ষমতা ধরতেছি কতটুকু, এই পয়েন্ট পর্যন্ত ধরতেছি, এফওয়াই পয়েন্ট পর্যন্ত। এফওয়াই পয়েন্ট পর্যন্ত। এখন আমি শুধু এফওয়াই পর্যন্ত ধরেই ক্ষান্ত হচ্ছি না, আমি এটারে 0.5 দিয়ে গুণ করে অর্ধেক বানাই ফেলতেছি। এটা হচ্ছে তার কি লোড ক্যারিং ক্যাপাসিটি, সে কতটুকু লোড নিতে পারবে। মানে স্যার ব্যাপারটাকে আরেকটু সেফে রাখ। সে কতটুকু নিতে পারবে, আমি মানে তার ক্ষমতা হচ্ছে কি আসলে এতটুকু, বাট আমি ধরতেছি সে শুধু এই এফওয়াই পর্যন্ত নিতে পারবে, এবং আরো সেফ থাকার জন্য এটাকে অর্ধেক করে ফেলতেছি, হাফ। হাফ। সে আসলে এতটুকু মানে নিতে পারবে আমি ধরতেছি। এবার তার উপর যে লোডটা আসতেছে, এই লোডটাকে আমি কি করতেছি, একের থেকে বড় একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে, ডেড লোড লাইট লোডের ভ্যালুগুলোকে একের থেকে বড় ফ্যাক্টর দিয়ে গুণ করে আরো বাড়ায় ফেলতেছি। এবং আরো বাড়ায় ফেলার পরে ওই বড় ওই বাড়তি ভ্যালুটা, এই ক্যাপাসিটি এতকে আমার কমানোর পরে এই কমানো ক্যাপাসিটির চাইতে আরো কম যদি থাকে তাহলে আমি বলতেছি সেফ, আর যদি এই কমানো ক্যাপাসিটিটাকে এক্সিড করে তাহলে আমি বলতেছি আনসেফ। বাট তারপর তো আসলে সেফ, কারণ আমার ক্যাপাসিটি তো অনেক কমায় ধরা, অনেক কমায় ধরা না? জি স্যার। আর যে লোডটা আসতেছে ওটা তো বাড়ায় ধরা। জি স্যার। মানে লোড বাড়ায় ক্যাপাসিটি কমায়, আমার যদি ক্যাপাসিটির মান লোডের থেকে বড় থাকে তাহলে আমি বলতেছি ডিজাইন ওকে। ডিজাইন আমি সেফ। কতটা সেফ থাকতেছে আপনি চিন্তা করতেছেন? জি স্যার। এটা হচ্ছে কোন মেথডে? এটা হচ্ছে এলআরএফডি মেথডে। আমি কি করতেছি, লোডটাকে বাড়াই নিচ্ছি, ক্যাপাসিটিটাকে কমাই নিচ্ছি। বাট এএসডি মেথডে কেবলমাত্র ক্যাপাসিটিটাকে কমানো হয়, কিন্তু লোডটাকে কিন্তু বাড়ানো হয় না। বুঝতে পারছেন? এএসডি মেথডে দেখবেন যে যেটা লোড আসতেছে ওই অ্যাকচুয়াল লোড নিয়ে আমি হিসাব করব, আমি কোনো ওই 1.2 1.4 1.7 এরকম কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করে লোডটাকে কি করব না, কি করব না, বেশি করবো না। বাড়াবো না। হ্যাঁ, এটা হচ্ছে এএসডি আর এলআরএফডি এর মধ্যে পার্থক্য। এএসডি তে কি করতেছি, ক্যাপাসিটিকে ফ্যাক্টর দিয়ে গুণ করে কমাচ্ছি কিন্তু লোডকে বাড়াচ্ছি না। আর এলআরএফডি তে কি করতেছি, ক্যাপাসিটিকে কমাচ্ছি, লোডকে বাড়ায় ধরতেছি। ঠিক আছে? স্যার। আচ্ছা, এবার আশা করি ক্লিয়ার যে দেখেন যে ফ্যাক্টর অফ সেফটি ইজ অ্যাপ্লাইড অনলি টু স্ট্রেস। ঠিক আছে, মানে শুধু স্ট্রেসটাকে কমাই নিচ্ছি, নট ইন লোড। এটা হচ্ছে এএসডি মেথডে, মানে লোডটাকে কিন্তু ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করে বাড়াই নিচ্ছি না।
আর এলআরএফডি মেথডে কি হচ্ছে, কনসিডারস ভেরিয়েবিলিটি নট অনলি ইন রেজিস্ট্যান্স, মানে আমি তার ক্যাপাসিটিটাকেই শুধু কমাচ্ছি না, বা তার যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি ওইটাকেই কমাচ্ছি না, বাট অলসো ইন দ্য ইফেক্ট অফ লোড, বাট লোডের যে মানে যে যতটুক লোড আসবে ওইটাকে কি করতেছি, আমি বাড়াই নিচ্ছি। ঠিক আছে, নাও ডিফারেন্ট ফ্যাক্টর লোড ক্যান বি অ্যাসাইন। আচ্ছা যাই হোক, এখানে আপনার ডেড লোডের জন্য এক রকমের ফ্যাক্টর 1.2, লাইভ লোডের জন্য 1.4, 1.7, উইন্ড লোডের জন্য 1.6, মানে এক একটার জন্য এক এক রকম ফ্যাক্টর আমি ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এএসডি আর এলআরএফডি এর কাহিনী বুঝতে পারছেন? বুঝতে পারছি না? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখেন যে ট্রাস্টটা আসলে কি জিনিস, বা আমরা তো জানি যে ট্রাস্ট দেখতে কিরকম হয়, ছোটবেলায় জয়েন্ট মেথড সেকশন মেথডের ট্রাস্টের সলভ করছেন, মেম্বার ফোর্স বাইর করছেন। ইন আর্কিটেকচার এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ট্রাস is a structure comprising one or more triangular unit constructed with straight member whose ends are connected at joints referred to as nodes। মানে হচ্ছে আপনার ট্রায়াঙ্গুলার অনেকগুলা ইউনিট, এটা একটা ট্রায়াঙ্গুলার ইউনিট, এটা একটা ট্রায়াঙ্গুলার ইউনিট, এটা একটা ট্রায়াঙ্গুলার ইউনিট, এরকম অনেকগুলা ট্রায়াঙ্গুলার ইউনিট একসাথে জয়েন্টেড থাকে হিঞ্জ বা পিন সাপোর্টের সাহায্যে। এরকম যখন অনেকগুলা ট্রায়াঙ্গুলার শেপের ইউনিট হিঞ্জ বা পিন সাপোর্টের সাহায্যে তাদের এন্ড মাথায় বা তাদের শেষ মাথায় জয়েন্টেড থাকবে, এই ধরনের স্ট্রাকচার গুলাকে বলে হচ্ছে কি ট্রাস। তো ট্রাসের কিছু অ্যাজাম্পশন আছে, মানে ধরে নেওয়া হয় যে ট্রাস কিছু রুলস ফলো করবে। ট্রাসের অ্যাজাম্পশন গুলা কি কি? মেম্বারস আর কানেক্টেড এট দেয়ার এন্ড বাই ফ্রিকশনলেস পিন, মানে এই যে মেম্বার গুলা তাদের এন্ড বা তাদের শেষ প্রান্তে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, আমি ধরে নেই যে তারা হচ্ছে ফ্রিকশনলেস পিন সাপোর্টের মাধ্যমে, মানে এখানে তো একটা দাগ দিছি বাট আসলে তো মেম্বার গুলো এরকম থাকে। এরকম থাকে না, এই যে পিন সাপোর্ট, এই যে পিন সাপোর্ট, এই যে পিন সাপোর্ট, আমি ধরে নিই এই পিন সাপোর্ট গুলো হচ্ছে কি ফ্রিকশনলেস, মানে আমার এই পিন গুলার মধ্যে কোনো ফ্রিকশন নেই বা কোনো ঘর্ষণ নেই। ঠিক আছে, আচ্ছা মানে এই জিনিসটা এটা কেচির মতো না, মানে আমার এই মেম্বারটার এই মেম্বারটা এখানে তো একটা এরকম পিন সাপোর্ট দিয়ে কানেক্টেড, তারা কি একটা কেচির মতো কাজ করবে না? মানে আমি চাইলে এই দুইটাকে নাড়াইতে পারবো না, এই দুইটা মেম্বারকে পারবো? জি স্যার। But আমি ধরে নিচ্ছি এই নাড়াচাড়া করার সময় এই পিনের সাথে মেম্বারের কোনো ফ্রিকশন নেই বা কোনো ঘর্ষণ নেই, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশনটা কি? লোডস এন্ড রিঅ্যাকশন অ্যাপ্লাইড অনলি এট জয়েন্টস, মানে এই যে ট্রাসের মেম্বার, এই ট্রাসের মাঝখানে কিন্তু কোনো লোড অ্যাপ্লাই আমি করব না, বা ট্রাসের মাঝখানে কোনো লোড অ্যাপ্লাই হবে না। তাহলে ট্রাসের লোডটা অ্যাপ্লাই করা থাকে কোন জায়গায় বলেন তো? বা আমার যদি এখানে একটা সাপোর্ট থাকে, ইন সাপোর্ট, একটা রোলার সাপোর্ট থাকে, এই সাপোর্টের রিঅ্যাকশন অথবা লোড কেবলমাত্র হচ্ছে জয়েন্টে আসবে। আমার জয়েন্ট কোনটা? এটা একটা জয়েন্ট না, তিনটা মেম্বার, দুইটা মেম্বার কানেক্টেড হয়েছে, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট। তার মানে ট্রাসের সেকেন্ড অ্যাসাম্পশনটা হচ্ছে আমার যত রকমের লোড এবং যত রকমের রিঅ্যাকশন তারা কোথায় আসবে? কেবলমাত্র জয়েন্ট গুলাতে আসবে। ট্রাসের মাঝখানে কিন্তু কোনো রিঅ্যাকশন আসতে পারবে না। এখানে কি এরকম রিঅ্যাকশন আসতে পারবে মাঝখানে, বা এরকম মাঝখানে কোনো লোড আসতে পারবে? স্যার পারবে না। কেবলমাত্র কি এই জয়েন্টে লোড আসতে পারবে, এই জয়েন্টে লোড আসতে পারবে, এই জয়েন্টে রিঅ্যাকশন আসতে পারবে, বাট মাঝখানে কিছু আসতে পারবে না। আচ্ছা থার্ড অ্যাসাম্পশনটা কি? টু ফোর্স মেম্বার। আমি ধরে নিচ্ছি আমাদের ট্রাসের প্রত্যেকটা মেম্বার, এটা মনে করেন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই যে সি এ বি সবাই কি টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার মানে কি? মানে আপনি যদি এই ট্রাসটাকে খুলে ফেলেন, এই মেম্বার এটাকে হচ্ছে আলাদা করে ফেলেন, এইটার কেবলমাত্র এই দুইটা মাথায় এক্সটার্নাল ফোর্স আসবে বা ইন্টারনাল ফোর্স আসবে, বাট মাঝখানে কোনো রকমের কোনো ফোর্স আসবে না। কেবলমাত্র দুই মাথায় যেহেতু ফোর্স আসবে, এই জন্য এটাকে কি 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 বলে? টু ফোর্স মেম্বার বলে। বুঝতে পারছেন? তাহলে ট্রাসের এই যে তিনটা অ্যাজাম্পশন মনে থাকবে? স্যার। আচ্ছা এবার হচ্ছে আমরা চলে আসি ট্রাসের প্রকারভেদে। ঠিক এই প্রকারভেদ গুলো জাস্ট ছবিগুলো দেখবেন, একটু মনে রাখবেন। ঠিক আছে, অনেক রকমের ট্রাসের প্রকারভেদ আছে। দেখেন প্রথমেই হচ্ছে ট্রাসকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে কি রুফ ট্রাস, একটা হচ্ছে কি ব্রিজ ট্রাস। আমরা মেইনলি হচ্ছে আমাদের এই কোর্সে একটা রুফ ট্রাসের ডিজাইনই শিখবো, আমরা ব্রিজ ট্রাসের ডিজাইন শিখবো না।
বাট ডিজাইন গুলা কাছাকাছি, মানে রুফ ট্রাস ডিজাইন করতে পারলে ব্রিজ ট্রাসও ডিজাইন করা আসলে পসিবল। আচ্ছা দেখেন রুফ ট্রাস কি কি টাইপের আছে। সবচাইতে আপনার মানে পপুলার বা সবচাইতে কমন টাইপের রুফ ট্রাস হচ্ছে এরকম শেপের গুলা, ঠিক আছে। এই যে এরকম মনে করেন মেম্বার কানেক্ট হইলো, এই মেম্বার কানেক্ট হইলো, এই উপরে একটা টপ কর্ড আছে, নিচে একটা ভার্টিক্যাল কর্ড আছে, ঠিক আছে। এখানে ভার্টিক্যাল কর্ড আছে, উপরে টপ কর্ড আছে, নিচে বটম কর্ড আছে, এখানে কিছু এরকম ডায়াগোনাল কর্ড আছে। এগুলো হচ্ছে কি একদম কমন শেপের রুফ ট্রাস। আচ্ছা এরপর দেখেন সিজার, যদি রুফ ট্রাসের শেপটা এরকম কেচির মতো হয়, ঠিক আছে, কেচির মতো, তাহলে এই ধরনের রুফ ট্রাস গুলাকে কি বলে? সিজার শেপের রুফ ট্রাস বলে। আচ্ছা এরপর দেখেন যে মনো, আমাদের কমন শেপে কি থাকতেছিল, দুই পাশেই মানে এরকম একটা মানে ভার্টিক্যাল মনে করেন ট্রাস আছে, ভার্টিক্যাল মেম্বার আছে, তার এই পাশেও কি ট্রাস স্ট্রাকচার, এই পাশেও ট্রাস স্ট্রাকচার, মানে ট্রাস স্ট্রাকচার আছে। বাট এই যে মনো যদি বলি তখন বুঝতে হবে যে এটার এক পাশ নাই, এটা শুধু মনে করেন এই পাশটা নাই, শুধু এক পাশে এরকম স্লোপ আছে, এগুলোকে বলে কি মনোট্রাস। মনে বুঝতে পারছি? Yes, sir. এই ছবিটা দেখছেন, দেখেন এটার কিন্তু শুধু এক পাশে আছে, আরেক পাশে কিন্তু এদিকে কিন্তু কিছু নাই, যেহেতু এদিকে কিছু নাই এটার নাম কি মনোট্রাস। এরপর দেখেন যে ফ্ল্যাট, যদি ট্রাসের মাথাগুলা এরকম আপনার স্লোপে না থেকে একদম সমান্তরালে থাকে, তাহলে এটাকে কি বলে? ফ্ল্যাট ট্রাস বলে, ঠিক আছে। এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ফ্ল্যাট ট্রাসের ছবি দেওয়া আছে, বাট মেইন জিনিসটা দেখেন যে এখানে টপ কর্ড আর বটম কর্ড দুইটাই কি কোনো স্লোপে আছে বা কোনো অ্যাঙ্গেলে আছে? না স্যার, সমগ্র। একটা জিনিস মনে রাখবেন, ট্রাসের এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি পিচ অ্যাঙ্গেল। কি বলে? এখানে কোনো পিচ অ্যাঙ্গেল আছে? না স্যার। যেহেতু ফ্ল্যাট একদম, এগুলোকে বলে কি ট্রাস? ফ্ল্যাট ট্রাস। Black. ফ্ল্যাট ট্রাস বলে। আচ্ছা এরপর দেখেন যে ডাবল হয়ে, মানে হচ্ছে দেখেন আমার এখানে মেইনলি দুইটা সাপোর্ট আছে, এই বাম দিকে একটা সাপোর্ট আছে আর এই ডান দিকে একটা সাপোর্ট আছে। এরকম যদি আপনার দুইটা সাপোর্ট থাকে, এগুলাকে বলা হচ্ছে কি ডাবল হয়ে। আর এটাকে হচ্ছে কি মডিফাইড ফ্যান বলে, মানে এরপরেরটাকে। এখানেও দুই দিকে দুইটা সাপোর্ট আছে, বাট দেখেন এখানে আমার যেরকম একটা মেম্বার উঠলো, একটা নামলো, উঠলো নামলো, এখানে হচ্ছে কি হয়েছে, আমি এটা একটু মডিফাই করছি, এখানে কিন্তু এই ভার্টিক্যাল মেম্বারটা নাই। এই মেম্বারটা না থাকার কারণে এটাকে বলে কি মডিফাইড হয়ে বা মডিফাইড ফ্যান। আচ্ছা এরপর দেখেন যে ট্রিপল ফ্যান, এখানেও কি সেম, এখানে হচ্ছে আপনার দুই পাশে দুইটা সাপোর্ট আছে, এই বামে একটা সাপোর্ট, ডানে একটা সাপোর্ট, বাট মাঝখানে কিন্তু কোনো ভার্টিক্যাল মেম্বার আমি দেখতেছি না। এগুলো কি সব ডায়াগোনাল মেম্বার, সব ডায়াগোনাল মেম্বার যেহেতু, এই জন্য এটাকে বলে কি ট্রিপল ফ্যাং বলে বা ট্রিপল হয়ে বলতে পারেন আপনি। আচ্ছা এগুলো সবই হচ্ছে সিম্পলি সাপোর্টেড ট্রাস। তারপর হচ্ছে দেখেন ডাবল ক্যান্টিলিভার। ডাবল ক্যান্টিলিভার মানে হচ্ছে দেখেন এখানে সাপোর্টটা কিন্তু এই জায়গায়, এই অংশটুকু কি ক্যান্টিলিভার না? Yes, sir. এখানে সাপোর্টটা কোন জায়গায়? এই জায়গায়, এই অংশটুকু কি Cantilever. ক্যান্টিলিভার, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডাবল ক্যান্টিলিভার। তারপর দেখেন ট্রাই বিয়ারিং, মানে ট্রাই মানে কি তিন, বিয়ারিং মানে কি বহন করা বা মানে ভার বহন করা। এখানে দেখেন সাপোর্ট তিনটা, একদম বামে একটা, মাঝখানে একটা, ডান দিকে একটা, এই জন্য এটার নাম কি ট্রাই বিয়ারিং ট্রাস। মনে থাকবে? Yes, sir. আচ্ছা এখানে দেখেন এটাকে বলা হচ্ছে কি ডাবল পিচ। এটাকে ডাবল পিচ কেন বলে? সিঙ্গেল পিচ হচ্ছে যদি ট্রাসটা দেখতে এরকম হয়, আমার এই কোণ আর এই কোণ কি সমান না? Sir. সিঙ্গেল পিচ মানে পিচ অ্যাঙ্গেলটা সেম, আর ডাবল পিচ মানে কি পিচ অ্যাঙ্গেল আলাদা। আমার এখানে এটা যদি একটা ভার্টিক্যাল মেম্বার হয়, এই পিচ অ্যাঙ্গেল আর এই পিচ অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কি সেম আছে? No, sir. আচ্ছা। এই দুটো অ্যাঙ্গেল আলাদা না? Yes, sir. এই জন্য এই ধরনের ট্রাসকে কি বলে? ডাবল পিচ ট্রাস বলে, ঠিক আছে। মানে দুইটা ডিফারেন্ট পিচ অ্যাঙ্গেল যদি থাকে। আচ্ছা এবার দেখেন যে মডিফাইড কুইন সিজার, মানে হচ্ছে ওই আমার কেচির মতো, একটু মডিফাইড অবস্থায় আছে কেচির মতো, এটাকে বলা হচ্ছে মডিফাইড কুইন সিজার, ওয়ে সিজার। এটাও অনেকটা কেচির মতোই থাকে, এটাকে বলা হচ্ছে ওয়ে সিজার। এখানে হচ্ছে আবার ভার্টিক্যাল মেম্বার গুলো আছে, বাট মডিফাইড কুইন সিজারে কোনো ভার্টিক্যাল মেম্বার নেই, সবগুলা কি ডায়াগোনাল মেম্বার। আর এই ওয়ে সিজারে কি
একটা ডায়াগোনাল একটা ভার্টিক্যাল। আচ্ছা, এরপর দেখেন যে ডাবল ইনভার্টেড মানে হচ্ছে আমি আমার নরমালি ট্রাস্টটা কিরকম থাকে, এরকম মাঝখানে একটা ভার্টিক্যাল মেম্বার থাকে, পাশে হচ্ছে এভাবে কানেক্টেড থাকে, জিনিসগুলো এভাবে কানেক্টেড থাকে। বাট ডাবল ইনভার্টেডে কি হইছে, আমি এই যে জায়গাটা আছে এটারে ইনভার্ট করে এরকম সরাই দিছি এক পাশে, এটারে ইনভার্ট করে এদিকে এক পাশে সরাই দিছি। এই যে দুই দিকে যে সরাইলাম এই জন্য এটার নাম হচ্ছে কি ডাবল ইনভার্টেড। ঠিক আছে, এরপর দেখেন যে 3 পিস রেস্ট সেন্টার বে, এটা হচ্ছে একটা 3 টুকরা ট্রাস, বাট এখানে মাঝখানের অংশটা কি এখানে থাকার কথা ছিল নরমাল ট্রাসে, বাট এটাকে আমি কি করছি উপরে তুলে দিছি না, এই জায়গায় তুলে দিছি, মানে অন্য যে ট্রাস গুলো আছে এই ট্রাস্টার এই মাথায় তুলে দিছি, এই ট্রাস্টার এই মাথায় তুলে দিছি, মানে পুরো জিনিসটাকে 3টা ভাগে 3 পিসে ভাগ করে ফেলছি, ফার্স্ট পিস, সেকেন্ড পিস, থার্ড পিস। এই ধরনের মানে পিস পিস ট্রাস গুলাকে বা আপনি যেখানে হচ্ছে আপনার মানে মাঝখানের অংশটাকে উপরে তুলে দিবেন এগুলাকে বলা হচ্ছে 3 পিস রেইজড সেন্টার বে, মানে মাঝখানের সেন্টারটাকে উপরে তুলে দিছি, এই জন্য কি বলতেছি 3 পিস রেইজড সেন্টার বে। মনে থাকবে? স্যার এগুলো কি ব্যবহার হয়? ব্যবহার হয়, কিন্তু আমরা বাংলাদেশে আমাদের আশেপাশে অত একটা দেখি না, আমরা বাংলাদেশে আমাদের আশেপাশে সিম্পল ট্রাসই দেখি। বাট আর্কিটেক্ট, যারা আর্কিটেক্ট তাদের অনেক সময় মন চাইতে পারে এরকম ট্রাস ইউজ করতে, তারা আবার সব মানে অদ্ভুত অদ্ভুত ডিজাইন পছন্দ করে। তো যদি আপনার আর্কিটেক্ট আপনাকে বলে যে আমার এরকম ট্রাস লাগবে, তখন তো আপনার ডিজাইন করা লাগতে পারে। আচ্ছা, এরপর দেখেন যে ব্রিজ ট্রাস, ব্রিজ ট্রাসের মধ্যে একটা পার্টিকুলার প্যাটার্ন হচ্ছে এই দুটো তো সাপোর্ট, এটা তো বুঝতেছেন, আর এটা কি ওয়াটার বা নদী, বা নিচে দিয়ে নদী চলে গেছে, আর এটা হচ্ছে কি স্প্যান না, এখান থেকে এতটুকু, এটা কি স্প্যান না? জি স্যার। এটা হচ্ছে স্প্যান। তো প্রেড ট্রাসে হচ্ছে দেখেন আপনার মাঝখানে একটা মেম্বার থাকে, এরপরে সবগুলা মেম্বার কি এই নিচ থেকে উপরের দিকে, 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 এবার এই মাথায় মাথা যোগ, এই মাথায় মাথা যোগ, এটাকে বলা হচ্ছে প্রেড ট্রাস। আর ওয়ারেন্ট ট্রাস হচ্ছে কি আপনার এরকম কোনো ভার্টিক্যাল মেম্বার থাকবে না, সবগুলো ডায়াগোনাল শেপের মেম্বার থাকবে, এরকম ডাব্লিউ শেপ, সবগুলো ডাব্লিউ শেপের মেম্বার। ঠিক আছে, এটাকে কি বলে, এই ডাব্লিউ শেপের ট্রাসটাকে কি বলে? ওয়ারেন্ট ট্রাস বলে। যে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্ট ট্রাস। এখানে মেম্বার গুলো একটু খেয়াল করলে দেখেন যে এগুলো সব কি, সব হচ্ছে ডাব্লিউ শেপ না? স্যার আচ্ছা, এরপর হচ্ছে হোয়ে ট্রাস একটা বোধহয় আছে, হোয়ে ট্রাস। ওই প্রেড ট্রাসে কি হচ্ছিল, প্রেড ট্রাসে হচ্ছে আপনার এই মাঝখানেরটা থেকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল এরকম, মনে আছে? তারপর এরকম, তারপর এরকম জাস্ট এভাবে যোগ করছি, এই এই এভাবে যোগ করলে তো প্রেড ট্রাস পেয়ে যাচ্ছিলাম, এই 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 ঠিক আছে না? কিন্তু আমাদের এই হোয়ে ট্রাসে কি হচ্ছে উল্টা, এটা প্রেড ট্রাসে যেরকম নিচ থেকে উপরে যাচ্ছিল, এখানে কি হচ্ছে উপর থেকে নিচে। উপর থেকে নিচে আসতেছে, দেখেন এই যে। তারপরে মাঝখানে ডায়াগোনাল মেম্বার গুলো চিন্তা করলেই আপনার, সরি ভার্টিক্যাল মেম্বার গুলো চিন্তা করলেই আপনার ট্রাস কমপ্লিট। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের রুফ ট্রাস আর বিভিন্ন রকমের ব্রিজ ট্রাস সম্পর্কে একটা হালকা আইডিয়া পাইছেন না? পাইছেন? স্যার আরেকটা আছে হচ্ছে ব্রিজ ট্রাসের মধ্যে কে ট্রাস, কে কে দেখেন এগুলো সব কে শেপ না, এই মাঝখানে একটা টান, তারপরে কে, সব কে, আর এদিকে হচ্ছে উল্টা কে। বুঝতে পারছেন? এগুলোকে বলা হচ্ছে কে ট্রাস। আচ্ছা, এতটুকুতে কোনো সমস্যা আছে? ছবিগুলো দেখে বাসায় একটু নিজেরা পড়লেই আরো ডিটেল জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন একটা ট্রাস আসলে কি স্টেবল কিনা, আর আসলে হচ্ছে সে কি মানে ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট স্ট্রাকচার,
ডিটারমিনেট কথাটার মানে হচ্ছে আপনি নরমালি সেকশন মেথড বা জয়েন্ট মেথডের সাহায্যে তার সাপোর্টের রিঅ্যাকশন গুলো বাইর করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর ইনডিটারমিনেট স্ট্রাকচার মানে কি, নরমালি আপনি ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে যে স্ট্রাকচারটাকে সলভ করতে পারবেন না, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। আর নরমালি আপনার কাছে যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম গুলো আছে, যে সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ m ইজ ইকুয়াল টু 0, এই বেসিক ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম গুলো অ্যাপ্লাই করে আপনার যে স্ট্রাকচার গুলো সলভ করা যায়, এগুলাকে কি বলে, কি বলে, কি স্ট্রাকচার বলে এগুলাকে? আপনারা কি ঘুমাই গেছেন? যেগুলা নরমালি বেসিক ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করে সলভ করা যায়, এগুলাকে কি স্ট্রাকচার বলবো? ডিটারমিনেট, নির্ণয় করা যাবে। আর যেগুলাতে বেসিক ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করে, আপনার ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করে হচ্ছে গিয়া কি বলবো, স্ট্রাকচারটাকে সলভ করা যাবে না, এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে গিয়া ইনডিটারমিনেট স্ট্রাকচার। মনে থাকবে? জি স্যার। এখন একটা স্ট্রাকচার কি আসলে স্টেবল নাকি স্টেবল না, সে কি আসলে ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট, আপনি বুঝবেন কেমনে? প্রথমে বোঝার উপায় হচ্ছে একটা সূত্র মনে রাখবেন। এই সূত্রটা এখানে মানে লিখতে হচ্ছে গিয়া, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই একটু, v প্লাস r j is equal to 2n-3 লিখছে। আমি একটু পাকনামি করে এটারে n এর জায়গায় j নিয়ে আসবো, j এর জায়গায় n নিয়ে আসবো, আমি এটারে n সমান সমান 2j-3 লিখলাম। এখন বলতে পারেন স্যার আপনার মন চাইছে আপনি n এর জায়গায় j নিয়ে আসলেন, j এর জায়গায় n নিয়ে আসলেন। আনলাম কারণ হচ্ছে দেখেন এখানে n দিয়ে কি বুঝাইছে, নাম্বার অফ জয়েন্ট বুঝাইছে না, এই nটা কি নাম্বার অফ জয়েন্ট। আমি নাম্বার অফ জয়েন্ট বোঝানোর জন্য j দিয়ে লিখছি, ঠিক আছে, যেন মনে থাকে। আর নাম্বার অফ মেম্বার ওরা বুঝাইছে হচ্ছে কি j দিয়ে, দেখেন টোটাল নাম্বার অফ মেম্বার j, বাট আমি নাম্বার অফ মেম্বারটাকে n দিয়ে লিখছি। তার মানে জাস্ট মানে আমি আলাদা অ্যালফাবেট দিয়ে ডিনোট করছি, আর কোনো পার্থক্য নাই। এখন আমাকে বলেন যে একটা ট্রাসের স্টেবল হইতে হইলে মিনিমাম কতগুলো মেম্বার থাকা লাগবে? স্যার দুইটা। দুইটা স্যার। দুইটা মেম্বার এভাবে যোগ হইলো অথবা এভাবে যোগ হইলো, এটা কি স্টেবল ট্রাস? তিনটা না স্যার, তিনটা। তার মানে একটা ট্রাসের স্টেবল হইতে হলে মিনিমাম কয়টা মেম্বার লাগবে? তিনটা মিনিমাম 3টা মেম্বার লাগবে। এখন আমাকে বলেন যদি আপনার এই যে ইকুয়েশন n সমান সমান 2j-3, আপনি যে ভ্যালুটা পাবেন আপনার ওই ভ্যালুটা যদি ওই ট্রাস মানে ট্রাসে যতগুলো মেম্বার তার সাথে ম্যাচ করে, তাহলে আপনার স্ট্রাকচার কি স্টেবল। তাহলে আমাকে বলেন এই যে দেখতেছেন 3 মেম্বার 3 জয়েন্ট দেখতেছেন না, এখানে আমার মেম্বার কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা, জয়েন্ট কয়টা, একটা তিনটা। দুইটা তিনটা না, জয়েন্ট। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, n সমান সমান 2j-3 না, স্যার তাহলে এখানে জয়েন্ট কয়টা, তিনটা, তাহলে 3 দুগুণে কত, 6, 6 থেকে 3 গেলে কত, হাফ, 3। 3। তার মানে আমার এখানে নাম্বার অফ মেম্বার আর এই সূত্রের মধ্যে থেকে আমি সেম মান পাইলাম না। জি স্যার। জি স্যার। তার মানে স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে স্টেবল প্লাস প্লাস কি ডিটারমিনেট। ডিটারমিনেট, এটা স্টেবলও প্লাস কি এটা ডিটারমিনেটও। এখন যদি কোনো কারণে দেখতেন যে আপনার এখানে জয়েন্ট কয়টা, 5টা, সরি জয়েন্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা জয়েন্ট না, একটা জয়েন্ট। তাহলে আমি যদি 2j-3 করি, স্যার 5 আসবে না? কত আসছে, 5 আসছে না, 5, আমার মেম্বার কয়টা আছে, 5টা। 5টা। মানে এটাও কি স্টেবল প্লাস কি ডিটারমিনেট। আচ্ছা আবার যদি এই কাজ সেম কাজটা করি, এখানে মেম্বার কয়টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে 5 দুগুণে কত, 10, 10 থেকে 3 গেলে কত, 7, 7 আর 7 সমান, তার মানে এটাও কি স্টেবল ডিটারমিনেট। কিন্তু যদি আমার এই ভ্যালুটা মানে এই যে আমি 2j-3 করে যে ভ্যালুটা পাইলাম, এটা হচ্ছে আমার নাম্বার অফ মেম্বার থেকে ছোট চলে আসতো। মনে করেন 2j-3 করে আমি হচ্ছে 7 না পেয়ে 6 পাইছি, 6, বাট আমার মেম্বার আছে কয়টা, 7টা। 8টা। তাইলে এটা কি স্টেবল নাকি আনস্টেবল নাকি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট? ইনডিটারমিনেট স্যার। এটা হচ্ছে আনস্টেবল।
যদি আপনার এই 2j-3 করে হচ্ছে নাম্বার অফ মেম্বার থেকে কম মেম্বার পান, তাহলে এটা কি হবে? আনস্টেবল আনস্টেবল হবে। আর যদি 2j-3 থেকে বেশি মেম্বার পান তাহলে কি হবে? Indeterminate. ইনডিটারমিনেট। ডিটারমিনেট না। ডিটারমিনেট মানে তো যেটাকে নির্ণয় করা যায়, আর ইনডিটারমিনেট মানে কি? যেটাকে আপনি খালি হাতে সলভ করতে পারবেন না। ঠিক আছে? Sir. আচ্ছা, তাহলে ট্রাস্ট কিভাবে স্টেবল নাকি স্টেবল না, ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট, এটা কি মানে প্রমাণ করে দেখাইতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ? এই যে দেখেন এখানে বলা আছে যদি এই যে জে ইজ লেস দেন 2n-3 লিখছি, আমি এটাকে চেঞ্জ করে n ইজ লেস দেন 2j-3 করে দিলাম, আর n ইজ গ্রেটার দেন 2j-3। যদি n এর মান 2j-3 থেকে ছোট হয় তাহলে কি ট্রাস্ট? আনস্টেবল ট্রাস্ট। আর নাম্বার অফ মেম্বার বা n এর মান যদি 2j-3 থেকে বড় হয় তাহলে কি ট্রাস্ট? ইনডিটারমিনেট ট্রাস্ট। একটু আগে বলছি, মনে আছে স্যার, একটা জিনিস? তো দুটোটা কি একসাথে হওয়ার সম্ভাবনা আছে? একসাথে হওয়ার সম্ভাবনা নাই, কারণ যদি সমান হয় তাহলে তো আপনার এটা কি স্টেবল প্লাস ডিটারমিনেট ট্রাস্ট। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ট্রাসের বিভিন্ন যে কম্পোনেন্ট গুলা, এই কম্পোনেন্ট গুলা চিনবো। আমরা এখনো ভালো মতো চিনি না। আমাদের ট্রাসের যে একদম উপরের যে কর্ডটা আছে, এই যে উপরের যে কর্ড, এটা, এই কর্ডটাকে কি কর্ড বলে? টপ কর্ড বলে, তাই না? স্যার, আর নিচের যে কর্ডটা আছে, বটম এই কর্ডটাকে কি বলে? কর্ড। এটাকে বলেছি বটম কর্ড। আচ্ছা, এই যে সোজা যে দাগগুলো আছে, এগুলোকে কি বলে? কি বলে এগুলোকে? ভার্টিক্যাল স্যার। ভার্টিক্যাল কর্ড। আর এই যে দুইটা ভার্টিক্যাল কর্ডের মাঝখানে এরকম কানেক্ট হয়েছে, এগুলোকে কি বলে? ডায়াগোনাল। ডায়াগোনাল ডায়াগোনাল কর্ড বলে। ঠিক আছে, বুঝতে পারছি। স্যার এটা ছাড়াও একটা ট্রাসের আরো অনেক কিছু আছে, দেখেন যে কি কি আছে। আমরা এতক্ষণ ট্রাসের হচ্ছে এতটুকু নিয়ে কাজ করতেছিলাম, আমি একটু দাঁড়াইলে মনে হয় বুঝবেন। যে এতটুকু নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ। বুঝতে পারছেন? এই যে দেখলাম টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল কর্ড, ডায়াগোনাল কর্ড, মনে আছে? মনে আছে নাকি ভুলে গেছেন কোনটা? মনে আছে স্যার? এখন হচ্ছে ট্রাসের আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্রাসের আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলে? স্প্যান লেন্থ বলে। স্প্যান লেন্থ, ঠিক আছে। আচ্ছা, আপনি তো একটা ট্রাস সামনে বসাইলেন, এর ঠিক কিছু দূরে নির্দিষ্ট দূরত্বে আরেকটা ট্রাস বসাইতে হবে না? এর ঠিক নির্দিষ্ট দূরে আরেকটা ট্রাস বসাইতে হবে না? জি এই যে স্যার একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হচ্ছে বে ডিস্টেন্স। এটাকে কি বলে? বেড ডিস্টেন্স। বে ডিস্টেন্স বলে। আচ্ছা, এটা তো কলাম, বুঝতেছেন যে এই ব্লু কালারের গুলো হচ্ছে কলাম। টপ কর্ড ব্রেসিং, আমার একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে এটাও টপ কর্ড, আমি এখন যেটাকে সবুজ হাইলাইট করলাম, এটাও কি টপ কর্ড না? জি স্যার আবার এটাও তো টপ কর্ড। জি ইয়েস স্যার। স্যার
এই দুইটা টপ কার্ডের মাঝখানে ডায়াগোনালি আমি যদি কোনো ব্রেসিং অ্যাপ্লাই করি বা সাপোর্ট অ্যাপ্লাই করি, এই সাপোর্টটাকে বলে হচ্ছে কি টপ কর্ড ব্রেসিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে স্যাগ রড। আচ্ছা আগে দেখেন যে পার্লিন, আপনার এই যে পুরো ট্রাসের সাপোর্টের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কিন্তু বিম আছে, কাঠের বিম হইতে পারে বা কনক্রিটের বিম হইতে পারে, এরকম বিম আছে। এখন আমার এই বিমের সাথে প্যারালালি আরেকটা যে বিম উপর দিয়ে গেছে মাঝখান দিয়ে অতিরিক্ত, এটাকে বলা হচ্ছে কি পার্লিন বলে। এটা কি বলে? পার্লিং। পার্লিন বলে। এই পার্লিন আর হচ্ছে আমার যে বিম, এদের মধ্যে যে কানেক্টিং রডটা, যে হলুদ কালারের রডটা দেখতেছেন চিকন, এই রডটাকে বলা হচ্ছে কি স্যাগ রড বলে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আর বে তো বুঝতে পারছি যে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মানে সামনের দূরত্ব বা পিছনের দূরত্ব, এটা হচ্ছে বে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাসের ডিজাইন মানে হয়তো শুরু করতে পারি। দেখেন এখানে কি কি আছে। স্যার আজকে এখনো তো 1 ঘন্টা হয়নি। আমি যদি 1 ঘন্টা ল্যাব, আমি যদি ল্যাব 1.5 ঘন্টা না নিতে পারি, তাহলে আমি ল্যাব শেষ কেমনে শেষ করবো? ক্লাস 4:30 পর্যন্ত হবে, ঠিক আছে? আমি তো মিনিমাম 1.5 ঘন্টা, আপনাদের নর্মাল কিন্তু টাইম হচ্ছে 3 ঘন্টা, সেখানে অনলাইনে দেখা এটারে শর্ট করে 1.5 ঘন্টায় নিয়ে আসছি। আমি যদি 1.5 ঘন্টাও নিতে না পারি, তো সিলেবাস কেমনে শেষ করবো বলেন? আমারও কিন্তু শরীর খারাপ লাগতেছে, আমারও ঘুম আসতেছে। দেখেন মানে আমি কিন্তু কথা বলার সময় হঠাৎ করে একটু চুপ হয়ে যাচ্ছে কেন? কারণ আমার আজকে মানে একটু উইক লাগতেছে। কিন্তু এখন ক্লাস না নিয়ে উপায় আছে বলেন? আমারও ক্লাস নেওয়া লাগবে, আপনাদের একটু কষ্ট হইলেও ক্লাসটা কিন্তু করতে হবে। তো চোখে মুখে একটু পানি দিয়ে আসেন দরকার হইলে, তাহলে হয়তো একটু দেখবেন ফ্রেশ লাগতেছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন যে রাইস, আমাদের ট্রাস দেখতে কিরকম, এরকম না? এই যে মানে এই ভূমি থেকে আমাদের ট্রাসের মাথাটা কতটুকু উপরে আছে, এই হাইটটাকে কি বলে? কি বলে? রাইস। এটাকে বলা হচ্ছে রাইস। আচ্ছা এবার দেখেন, আমার এইটা একটা বটম কর্ড, এটা কি বটম কর্ড না? জি স্যার। এটা হচ্ছে সামনের ট্রাসের বটম কর্ড, এটাও কি একটা বটম কর্ড না? জি স্যার। এই দুই ট্রাসের বটম কর্ড থেকে বটম কর্ডের মধ্যে যে সাপোর্টিং আপনার রড বা রিইনফোর্সমেন্ট বা স্টিলের মেম্বার থাকে, এটাকে বলা হচ্ছে কি বটম কর্ড স্ট্রাট। ঠিক আছে? জি স্যার। স্যাগ রড কোনটাকে বলে মনে আছে? জি স্যার। পার্লিনের সাথে আমার রডটা স্যার আছে। বিম, মানে এই যে বিম গুলার যে মানে সরি, আমার হচ্ছে কি এই ডায়াগোনাল যে ইয়াগুলা আছে, এই যে এই যে হলুদটা স্যার। আমার পার্লিনের সাথে হচ্ছে টপ কর্ড অথবা পার্লিনের সাথে যে বিম এবং এই যে ডায়াগোনাল যে ব্রেসিং গুলো আছে, এগুলাকে যে জিনিসটা কানেক্ট করে রাখতেছে, এই হলুদ কালারের জিনিসটা, এটাকে বলা হচ্ছে পার্লিন। আর বটম কর্ড স্টার্ট তাইলে কি দেখলাম? সামনের ট্রাসের বটম মানে বটম কর্ড থেকে পিছনের ট্রাসের বটম কর্ড পর্যন্ত যে রডটা গেছে এভাবে, মনে করেন এই কিছু একটা আছে এরকম, এটাকে বলে কি বটম কর্ড স্টার্ট বলে, তাই না? জি স্যার। আচ্ছা, তো হলুদটাকে স্যাগ্রড বলে না? হলুদটাকে স্যাগ রড বলে। স্যার, এইখানে এই হলুদটা তো স্যাগ রড জায়গায় নাই। এই হলুদটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে বটম কর্ডের নিচ থেকে পিছনের ট্রাসের বটম কর্ডের নিচ পর্যন্ত গেছে। জি স্যার। এটাকে বলে কি বটম কর্ড স্টার্ট। বাট যদি আপনার এখানে হচ্ছে গিয়া মনে করেন ট্রাসটা এরকম, কেমনে আঁকবো 3D দেখলে, মনে করেন এই যে দুইটা ডায়াগোনাল মেম্বারের মাঝখানে এই যে আমার একটা পার্লিন আছে, এই যে পার্লিন, এই টপ কর্ডের সাথে আমার এই পার্লিন, এই যে কালো রঙের যে বিমটা দেখতেছেন, এটাকে বলে পার্লিন। এই টপ কর্ডের সাথে পার্লিনকে যেই মেম্বারটা কানেক্ট করছে, এটাকে বলে স্যাগ রড। কিন্তু সামনের ট্রাসের বটম কর্ড থেকে পিছনের ট্রাসের বটম কর্ড পর্যন্ত যে মেম্বারটা কানেক্ট করছে, এটাকে কি বলে? কি বলে? বটম কর্ড স্টার্ট। আচ্ছা, এবার আশা করি চিন্তা পারছেন মানে সবকিছুই। মনে রাখবেন যখন হচ্ছে আমাদের একটা জায়গায় মানে স্প্যান লেন্থ, মানে দুইটা সাপোর্টের মাঝখানে স্প্যান লেন্থ হচ্ছে 40 ফিটের বেশি হয়ে যায়, তখন হচ্ছে আপনার নর্মালি ট্রাস সিস্টেমে গেলে বা স্টিল স্ট্রাকচারে গেলে হচ্ছে আমাদের জন্য ইকোনমিক্যাল হয়। নাহলে দেখা যাবে যে মাঝখানে এরকম অনেকগুলা কলাম পড়বে,
এক্সট্রা কলাম পড়বে। আপনি যদি 40 ফিটের চাইতে বেশি বড় স্প্যান আনসাপোর্টেড অবস্থায় রাখতে চান, মাঝখানে আপনি কোনো কলাম ফালাবেন না, তখন আপনাকে কিসে যাওয়া লাগবে? এই স্টিল স্ট্রাকচার বা ট্রাস সিস্টেমে যাওয়া লাগবে। ঠিক আছে, ট্রাসেস আর নরমালি স্পেসড 15 থেকে 25 ফিট এপার্ট। মানে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের স্পেসিং কতটুকু হয়? 15 থেকে 25 ফিট এবং এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে বে ডিসটেন্স। এটাকে কি বলে? বে ডিসটেন্স। এই যে দেখেন, আমার এই সামনের ট্রাস থেকে পিছের ট্রাসের ডিসটেন্স কতটুকু? এতটুকু না? জি স্যার। এই সামনের ট্রাস থেকে এই পিছের ট্রাস পর্যন্ত ডিসটেন্স হচ্ছে এতটুকু। এখানে অনেক কিছু হিবিজিবি আছে তো, এগুলো মুছা দিই, তাহলে বুঝতে পারবেন হয়তো। তো কন্ট্রোলে ভিডিও করেন একসাথে। তাহলে সব মুছে যাবে, আমি তো সব মুছতে যাচ্ছি না। দেখেন, এই সামনের ট্রাস থেকে পিছের ট্রাস পর্যন্ত যে ডিসটেন্সটুকু, অথবা মানে এক ট্রাস থেকে আরেক ট্রাসের যে ডিসটেন্স, এটাও তো আমার একই বে ডিসটেন্স না? এই যে জি স্যার। এতটুকু তো বে ডিসটেন্স, এটা সেম থাকবে। এই বে ডিসটেন্স আর এই বে ডিসটেন্স কিন্তু সেম। তাহলে বে ডিসটেন্স কাকে বলে বুঝতে পারছি। প্রথম বলা আছে যে নরমালি ট্রাসের ক্ষেত্রে এই বে ডিসটেন্সটা কত ফিট হয়? কত ফিট হয়? স্যার 30 থেকে 15 থেকে 25 ফিট। 15 থেকে 25। 15 থেকে 25 ফিট হয়। ও আচ্ছা, বলা আছে কি যদি আপনার স্প্যানটা হচ্ছে অনেক বড় হয়, মানে 40 ফিট থেকে বড় হয়, তাইলে হচ্ছে আপনার ট্রাসটা হওয়া উচিত সিম্পলি সাপোর্ট। আমরা কি দেখছি? ডাবল ক্যান্টিলিভার দেখলাম না, যে এরকম সাপোর্টটা হচ্ছে এই জায়গাতে, এই অংশগুলো কি ক্যান্টিলিভার ছিল না? ডাবল ক্যান্টিলিভার ট্রাসে দেখছিলাম। আর আপনার লম্বা স্প্যান হইলে এরকম ডাবল ক্যান্টিলিভার করা যাবে না, আপনাকে কি সিম্পলি সাপোর্টেড ট্রাস ডিজাইন করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, একটা স্ট্রাকচারে 2 রকমের লোড আসে। ঠিক আছে, মনে রাখবেন একটা স্ট্রাকচারে কয় রকমের লোড আসে। এরকম স্যার। একটা কি স্ট্যাটিক, মানে যেটা হচ্ছে স্থির থাকবে। আরেকটা কি ডাইনামিক। যেটা হচ্ছে পরিবর্তিত হবে। স্ট্যাটিক লোড গুলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেড লোড, একটা লাইভ লোড। এগুলা কি ইয়াতে পড়ছেন, আরসিসি তে পড়ছেন? বলছিলাম। একটা ডেড লোড, একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড কি? আপনি যে বিল্ডিং এ বসে আছেন, আপনার রুমের মধ্যে ফার্নিচার আছে না, আপনার খাট আছে, আপনার চেয়ার টেবিল আছে, আছে না? জি স্যার। এই ফার্নিচারের লোড গুলা কি কখনো চেঞ্জ হবে? না স্যার। এগুলাকে বলে ডেড লোড। বাট আপনার বাসায় যদি মনে করেন আজকে আপনার জন্মদিন, অনেক মেহমান আসছে, তাহলে কি লোডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না? পারবে স্যার। এবং মেহমান চলে গেলে কি লোডটা হঠাৎ করে কমে যাবে না? যে লোড গুলো চেঞ্জ হয় এগুলাকে কি বলে? লাইভ লোড। লাইভ লোড বলে। মানে এগুলো স্ট্যাটিক, মানে এগুলো স্থির থাকবে। আপনার বাসায় মনে করেন আজকে হঠাৎ করে 10 বস্তা চাল আসছে, চালগুলো তো আইসা স্থিরই থাকবে, বাট চেঞ্জ হবে। যেহেতু চেঞ্জ হচ্ছে এই জন্য এটাকে লাইভ লোড বলতেছে। এই উইন্ড লোডটা আসলে স্ট্যাটিক লোড না, এটা আসলে ডাইনামিকের মধ্যে আসার দরকার ছিল, এটা ডাইনামিকে আসবে। যাই হোক, স্নো লোড, হুইল লোড, ভেহিকেল লোড, মানে একটা ব্রিজের উপর দিয়ে যদি একটা ট্রেন যায়, এটা হচ্ছে একটা চলমান। একটা লাইভ লোড, কারণ ট্রেনটা আসলো চলে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ডাইনামিক লোড, মানে যে লোড গুলো হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ হবে। আর্থকোয়েক লোড, মানে আপনার আর্থকোয়েক লোড দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং এর উপরে বা একটা জায়গায় আর্থকোয়েক আঘাত করলো, এটার তীব্রতা একটু মানে এক এক জায়গায় এক এক রকম হইতে পারে, বা তীব্রতা কিন্তু সবসময় একই রকম থাকবে না, কমবে বাড়বে। উইন্ড লোড, বাতাসের তীব্রতা কমবে বাড়বে, এগুলাকে বলা হচ্ছে ডাইনামিক লোড বা এনভায়রনমেন্টাল লোডও বলতে পারেন। এগুলাকে কি বলতে পারেন? এনভায়রনমেন্টাল লোড। মানে পরিবেশ থেকে যে লোড গুলো আপনার বিল্ডিং এর উপর আসবে বা স্ট্রাকচারের উপর আসবে, এগুলোকে এনভায়রনমেন্টাল লোডও বলতে পারেন। আচ্ছা, তাহলে লোড 2 রকমের, স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক লোড আবার 2 রকমের, ডেড লোড, লাইভ লোড। আর ডাইনামিক লোড হচ্ছে কি আর্থকোয়েক লোড, উইন্ড লোড, এগুলো দেখলাম, বুঝলাম। ঠিক আছে, জি স্যার। এইবার হচ্ছে একটা ছোট্ট ক্যালকুলেশন করব আমরা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা দেখার আগে হচ্ছে আপনাদেরকে কি অন্য, আচ্ছা এগুলা থিওরি গুলা বইলা লাভ নাই, আমি আগে হচ্ছে আপনাদেরকে ট্রাস্টটা ঠিক করে দিই, যে আপনাদের জন্য কার কি ট্রাস্ট হবে, তারপর এই থিওরি গুলা বললে বুঝবেন। এটা হচ্ছে আপনাদের ট্রাসের ছবি। ঠিক আছে, জি স্যার। স্ক্রিনশট তুলেন সবাই। এটা দেয়া আছে আপনাদের, আমি এই সেকেন্ড পিডিএফ যেটা পড়াচ্ছি
এটা হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করা আছে, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি। এইখানে দেখেন এই যে ইউ দিয়ে বুঝাইছে হচ্ছে গিয়া মানে আপার নোড, আর এল দিয়ে বুঝাইছে লোয়ার নোড। লোয়ার নোড। U1, U2, U3, U4, U5 এগুলো সব হচ্ছে আপার নোড। L0, L1, L2, L3, L4, L5, L6 এগুলো সব হচ্ছে লোয়ার নোড। আর বাম দিকে একটা হিঞ্জ সাপোর্ট আছে আর ডান দিকে একটা রোলার সাপোর্ট আছে। আচ্ছা, এখন যেটা কাহিনী সেটা হচ্ছে দেখেন এখানে 6 feet বলা আছে না, এখানে ভাগ কয়টা? একটা, দুইটা, তিনটা, 6টা। চারটা, পাঁচটা, ছয়টা না? জি স্যার 6টা। ভাগ হচ্ছে 6টা। এখন বলা আছে কি a ফিট। এখন এই এর মান এক একজনের জন্য এক একটা হবে, ঠিক আছে? আপনাদের এখানে মানে হাইয়েস্ট আইডি কার, সবচেয়ে বড় রোল কার? স্যার রোল 20। 20। এখন যদি 20 ফিট দেই তাহলে তো 5 20 100 ফিট হয়ে যাবে, স্প্যান অনেক বড় হয়ে যাবে, এত বড় দিব না। আচ্ছা স্যার দেখেন, প্রত্যেক 5 অন্তর অন্তর স্যার এক একজনের 5 যাদের 5 আইডি হচ্ছে যাদের আইডি আমাকে হচ্ছে আপনাদের সত্যজিতের আইডি কত? স্যার 4। 21 তারপর বলেন, স্যার আমার আইডি 4। পুরোটা বলেন, পুরোটা বলেন। 210 হ্যাঁ 7004। আচ্ছা, সত্যজিতের আইডির লাস্ট দুইটা ডিজিট কত? স্যার 04। 4 এতটুকু আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে খালি কি লাস্ট 2 ডিজিট। যাদের আইডির লাস্ট 2 ডিজিট 10-এর থেকে কম বা 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট, তারা হচ্ছে লাস্টের দুইটা ডিজিটকেই ধরে নেবেন কি আপনার এর ভ্যালু। তাহলে সত্যজিতের জন্য 6টা ভাগ, একটা ভাগ কত করে হবে? 4 4 করে স্যার। টোটাল স্প্যান লেন্থ তাহলে সত্যজিতের জন্য কত? 24 24 ফিট না? জি ইয়েস স্যার। স্যার 24 ফিট। আচ্ছা, যাদের আইডির লাস্ট দুইটা ডিজিট 10-এর থেকে কম অথবা 10-এর সমান, তাদের জন্য হচ্ছে কত করে, মানে যে ভ্যালুটা আছে ওইটাই ধরবেন। আর যাদের আইডি হচ্ছে 10-এর থেকে বড় মানে 11, 12, 13, তারা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে ধরবেন, মানে অর্ধেক করে ধরবেন, ঠিক আছে? এর মান ইয়েস স্যার আমি আমি কি বলছি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার বুঝছি নেক্সট দিন ল্যাব রিপোর্টে প্রথম কাজ হচ্ছে এই ট্রাস্টটা আঁকবেন। এই ট্রাস্টটা আইকা হচ্ছে কি কি করবেন দেখেন। ও আচ্ছা, আমি তো এর মান বলছি কিন্তু বি এর মান কি বলছি? না স্যার বি এর মনে তো এই বলেননি বিটা কি রাইজ না? ইয়েস স্যার রাইজটা কতটুকু? রাইজ হচ্ছে আমার এই হাইটটুকু না? জি স্যার আপার থেকে লোয়ার এর রাইজটা হচ্ছে, এটাও এক একজনের জন্য এক এক রকম ধরবেন। এটা হচ্ছে মনে করেন এটা কোথা থেকে শুরু করবেন? আপনারা টোটাল কজন? 13 জন স্টুডেন্ট? জি স্যার 14 জন। 14 জন স্যার 14 জন। 14 জন। এটা শুরু করবেন হচ্ছে গিয়ে 7 থেকে শুরু করেন, 7 থেকে। যার রোল হচ্ছে 1 সে যদি 7 ধরেন, যার রোল 2 সে ধরবেন 7.5। 2 ধরবেন কত? 0.5 করে 0.5 করে বাড়বে। বাড়বে। যার রোল একদম 1 সে ধরবেন 7। এরপরে কত করে বাড়বে? 0.5 আমার কথা কি বুঝছেন সবাই? জি স্যার তাহলে এর মানও বুঝছেন, বি এর মানও বুঝছেন না? বুঝছেন নাকি বুঝেন জি না? স্যার। জি স্যার আচ্ছা জি যদি স্যার, এখানে স্যার হ্যাঁ কি স্যার বলেন। রোল তো স্যার থেকে থেকে গ্যাপ আছে, যেমন 6 নাই বা 8 নাই। ওই আরামসে গ্যাপের জন্য serial আপনার ভাই মনে করেন জি স্যার। রোল নাম্বার 1 আছে, সে যদি 7 ধরে, রোল নাম্বার 2 মনে করেন নাই, রোল নাম্বার 3 আছে, সে ধরবে 7.5। জি স্যার এটাই ঠিক আছে, যে বাদ সে বাদ, আপনারা সিরিয়াল মেনটেন করবেন, ঠিক আছে? মানে যে নাই সে নাই আর কি। ইয়েস স্যার এখন দেখেন এখানে আরেকটা জিনিস ইনফরমেশন আপনার বলা আছে যে বে ডিসটেন্স আপনি কত ধরবেন? 20 ফিট। 20 এটা ফিক্সড, এটা সবার জন্য ফিক্সড। তার মানে আপনার যদি মানে 2টা বা 3টা ট্রাস লাগে, সামনের ট্রাস থেকে
এই পিছনের ট্রাসের স্পেসিং বা দূরত্ব কতটুকু? 20 20 feet। এফ ওয়াই মানে হচ্ছে আপনি যেই মানে ট্রাসটা তৈরি করার সময় যে স্টিল মেম্বারটা ইউজ করবেন বা যে স্টিল স্ট্রাকচারটা ইউজ করবেন তার ইল্ড স্ট্রেসের ভ্যালু কত? 36 36 আর মডুলাস অফ ইলাস্টিসিটি কত? 29 29 কে আছে। এই ভ্যালুগুলো ফিক্সড, এগুলো সবার জন্য ফিক্সড, এগুলোতে কোনো পরিবর্তন দরকার নাই। এখন একটা জিনিস বাইর করবেন, সেটা হচ্ছে পিচ অ্যাঙ্গেল বাইর করতে হবে। কি বাইর করবেন? পিচ অ্যাঙ্গেল। আমাদের প্রথম কাজ হচ্ছে কি বাইর করা? পিচ অ্যাঙ্গেল। এটা একদম সহজ, এটা একদম সহজ। কেমনে দেখেন, এটা হচ্ছে আপনি মনে করেন এই রাইসটুকু জানেন, ঠিক আছে? এই রাইসটুকু আপনি জানেন না এখন? জি আপনি তো স্যার। আপনার জন্য এটা মান জানেন, আপনি এখানে প্রত্যেকটা ভাগের মান জানেন। আমার এখান থেকে এতটুকুতে কয়টা ভাগ আছে? 3টা। 3টা ভাগ আছে। তাহলে সত্যজিতের জন্য যদি এক একটা ভাগ 4 করে হয় তাহলে 3টা ভাগ কত? 3 4 12 ফিট না? জি স্যার। ও রাইসটা জানে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? দেখেন তো, জি স্যার। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আপনি ত্রিভুজটার কি জানেন? লম্ব ত্রিভুজ, লম্ব আর ভূমি স্যার। লম্ব জানেন, ভূমি জানেন। আমরা জানি কি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি না? জি স্যার। জি স্যার। তাহলে থিটা সমান সমান কি হবে? tan ইনভার্স tan লম্ব বাই ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে আপনি যদি এটা করেন তাহলে এখান থেকে এই যে থিটা পিচ অ্যাঙ্গেল, এই থিটার মান বা এটা আলফা বলতে পারেন, এটাকে থিটা বা আলফা যেটাই বলেন। ওরা মনে হয় এখানে আলফা দিয়ে ডিনোট করছে, তাহলে আপনারা আলফা দিয়ে ডিনোট করেন। তাহলে এই আলফার মানটা পেয়ে যাবেন না? পিচ অ্যাঙ্গেল আলফা পাবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিচ অ্যাঙ্গেল আলফা পাইলেন মনে করেন। এখন আপনি লম্ব জানেন, আপনি ভূমি জানেন, আপনি পিথাগোরাস ইউজ করে এই অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে আপনার এই অতিভুজটা পেয়ে যাবেন না? জি স্যার। এই অতিভুজটা পাওয়ার পর আপনি যদি এটাকে 3 দিয়ে ভাগ করেন তাহলে এই এক একটা ভাগের মান সময় সমান হবে স্যার। একটা ভাগের মান পেয়ে যাবেন না? জি স্যার। আপনাদের কাজ হচ্ছে এগুলা বাইর করে এই ছবিটা আইকা এই U1 U2 U3 দেখায় পিচ অ্যাঙ্গেলের মান কত আসছে এটা দেখাবেন। এক একটা ভাগ মানে রাইজ কত, এটা তো আপনি মানে আইডি থেকে বুঝবেন। তারপর এক একটা 6টা ভাগ আছে, এক একটা ভাগ কত এটাও আপনি আপনার আইডি থেকে বুঝবেন। এগুলো হচ্ছে লিখবেন মানে ডিসটেন্স গুলা। তারপর হচ্ছে এই এই যে এই কর্ডটা, এই যে টপ কর্ডটা, এই টপ কর্ডটাকে সমান 3টা ভাগে ভাগ করলে এক একটা ভাগ কত করে আসলো এগুলা বাইর করবেন। এবং বাইর করার জন্য কি হিসাব নিকাশ করতে হবে এগুলা বলছি। সহজ না কঠিন? জি স্যার। সহজ স্যার। একদম সহজ না? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন আপনাকে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে মনে রাখবেন আমার যদি আচ্ছা এখানে স্টেপ গুলা লিখা আছে আমরা কিভাবে আগাবো। আমরা হচ্ছে আজকে এই দুইটা স্টেপ দেখবো, ঠিক আছে? অলরেডি সিলেকশন অফ ট্রাস্ট টাইপ আমরা দেখে মানে আমাদের ট্রাস্টটা কিরকম হবে এটা আমরা দেখে ফেলছি। আমরা এখন দেখতেছি সেকেন্ড স্টেপ, যে এস্টিমেশন অফ লোড। এটা একটা ট্রাস্ট মনে করেন, ঠিক আছে? এটা মনে করেন আপনার ডিরেকশন দেই, এটা হচ্ছে নর্থ। এটা নর্থ হলে সাউথ কোনটা? উল্টো। পশ্চিম দিক কোনটা? লেফট। ইস্ট। পূর্ব কোনটা? এটা। তো বাতাস মনে করেন ফ্লো করতেছে ওয়েস্ট থেকে ইস্টে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস ফ্লো করতেছে। তাহলে বাতাসের ফ্লোটা কিরকম? এরকম না? জি স্যার। এখন আমাকে বলেন এই বাম দিকে মানে এই চালটা, এটা তো দুইটা চালা দেখলাম, এটা হচ্ছে একটা চাল, এটা হচ্ছে আরেকটা চাল। এই বাম দিকের চালটার উপরে বাতাস কি করবে? চালটাকে ধাক্কা দিবে না? জি স্যার। চালটাকে কি করবে? পুশ করবে না? চাপ দিবে, পুশ করবে। যেই পাশ থেকে চালের উপরে বাতাসের ধাক্কা আসতেছে এই সাইডটাকে বলে হচ্ছে গিয়া উইন্ডওয়ার্ড সাইড। কি বলে? উইন্ডওয়ার্ড সাইড। এটা যদি একটা ট্রাস হয়, আমার বাতাসের ধাক্কাটা যদি মানে বাতাস যদি ওয়েস্ট থেকে ইস্টে ফ্লো করে এবং বাতাস যদি এভাবে ধাক্কা দেয় তাহলে কি চালটাকে সে পুশ করতেছে, চাপ দিচ্ছে না?
এই সাইডটাকে কি সাইড বলে? উইন্ডওয়ার্ড। আর বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে না? জি স্যার। বাতাসটা এমনি এসে তো এদিক দিয়ে তো বের হয়ে যাবে। জি স্যার। বাতাসটা বের হওয়ার সময় এই টিনের চালটাকে কি করবে? খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে লিওয়ার্ড সাইড। মনে থাকবে? জি স্যার, উইন্ডারলি। মনে রাখবেন যে উইন্ডওয়ার্ড সাইডে আমার টিনের চালের উপরে কি আসতেছে? পুশ, বাতাস। চাপ জি স্যার, আসতেছে। পুশ আসছে। আর লিওয়ার্ড সাইডে কি আসতেছে? পুল বা টান আসতেছে, টান। মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে লিওয়ার্ড সাইডে একটা প্রেসার আসতেছে, বাতাসের প্রেসার, উইন্ডওয়ার্ড সাইডে আরেকটা প্রেসার আসতেছে। এই প্রেসারের মানগুলো আমি কেমনে বাইর করব? কেমনে বাইর করব? এটা দেখাই আছে, ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আপনাদের কাজ হবে ট্রাসটা আঁকা, প্রত্যেকটা ডাইমেনশন ঠিক মতো দেখানো, তারপর হচ্ছে আর কি করতে বলছি? ডাইমেনশন দেখাই কি করতে বলছি? অ্যাঙ্গেল বের করতে বলছেন স্যার। পিচ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো তো ডাইমেনশনের মধ্যে আসতেছে, ঠিক আছে? এগুলো দেখাবেন। তারপর হচ্ছে গিয়া এই উইন্ডওয়ার্ড সাইডে কতটুক লোড আসতেছে আর লিওয়ার্ড সাইডে কতটুক লোড আসতেছে এগুলো বাইর করবেন। কেমনে বাইর করবেন দেখেন। দেখেন এই যে প্রেসার অন এ পিচ রুফ। পিচড মানে হচ্ছে যেই ছাদটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে আছে, আলফা অ্যাঙ্গেলে, মানে এটাকে পিচ অ্যাঙ্গেল বলে। তো এই যে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এদিক থেকে বাতাসটা ধাক্কা দিচ্ছে, আর এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। এখানে এই অ্যারোটা আসলে হওয়া উচিত ছিল বাইরের দিকে, কারণ লিওয়ার্ড সাইডে কি হবে? লিওয়ার্ড সাইডে হচ্ছে টিনের চালটা সাকশন বা আপলিফট, মানে একটা টান বা একটা পুল সে হচ্ছে ফেস করবে, ঠিক আছে, লিওয়ার্ড সাইডে। এখন দেখেন আমার একটু খেয়াল করেন যে এখানে একটা সূত্র আছে। আপনি আপনার উইন্ডওয়ার্ড সারফেসে কতটুকু প্রেসার বা পি কাজ করতেছে, মানে এই যে আমার উইন্ডওয়ার্ড সাইড কোনটা বললাম, এটা না? জি স্যার, যেটাতে এই পিটা কি উইন্ডওয়ার্ড সাইডের পি না? পুশ আসতেছে। ইয়েস স্যার। এই উইন্ডওয়ার্ড সাইডের পি বের করতে হলে আপনার কিছু শর্ত আছে। আপনার এই যে আলফা পিচ অ্যাঙ্গেল, এই আলফার মান যদি 0 থেকে 20-র মধ্যে থাকে, মানে 20-এর সমান বা 20 থেকে ছোট, 0 সমান অথবা 0 থেকে বড়, যদি এই রেঞ্জে থাকে, তাহলে আপনার এই পি বাইর করার সূত্র হচ্ছে কি -0.7 কিউ। বুঝতে পারছেন? জি স্যার। সব কিন্তু এখানে দেয়া আছে। যদি আলফার মান জি স্যার। 30 থেকে ছোট বা সমান হয়, আর 20 থেকে কি ছোট বা বড় হয়, সরি 20-এর সমান বা বড় হয়, আর 30 কি সমান বা ছোট হয়, তাহলে পি বের করার সূত্র কোনটা? 0.07 এখানে আপনি সবই জানেন, আলফার মানও জানেন, খালি জানেন না কার মান। কিউ স্যার। কিউ। কিউটা কেমনে বাইর করবেন বলতেছি। আচ্ছা, যদি আমার এই আলফার মান 60-এর সমান বা 60 থেকে ছোট এবং 30-এর সমান বা 30 থেকে বড় হয়, তাহলে আপনি এই পি এর মান বাইর করবেন কেমনে? এই সূত্র ইউজ করবেন, 3 নম্বর সূত্রটা ইউজ করবেন, ঠিক আছে? আর যদি আপনার আলফার মান 60 থেকে বড় বা 60-এর সমান হয়, তাহলে আপনি পি বের করবেন কি 0.9 কিউ, ডাইরেক্ট 0.9 কিউ অ্যাপ্লাই করে বের করে ফেলবেন। তাহলে এই 4টা পি বের করতে পারবেন? 4টা পি তো বের করার দরকার নেই, আপনি তো আপনার যে ক্লাস এটার জন্য আলফা বেরই করতেছেন। আলফা বের করে দেখবেন যে এই 4টা কন্ডিশনের কোন কন্ডিশনে আমার আলফাটা পড়তেছে, ওইটার উপর বেস করে ওইটার এগেইনস্টে সূত্রটা বের করে আপনি একটা পি বের করবেন উইন্ডওয়ার্ড সাইডের জন্য, তাই না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা বের হইলো। এবার এখানে আমার তো একটা ঘাপলা আছে যে কিউর মান তো আমি জানি না। আমি কিউর মান জানি? না স্যার। আচ্ছা, কিউর মান কেমনে বের করবো দেখতেছি। আগে হচ্ছে এই যে লিওয়ার্ড সাইড, এই লিওয়ার্ড সাইডের যে প্রেসার, এখানে তো আসলে ডিরেকশনটা বলতেছি, লিওয়ার্ড সাইডে কি হবে? আপলিফট বা সাকশন ফেস করবে, মানে বাইরের দিকে একটা টান ফেস করবে। এই পিটা কেমনে বের করবো লিওয়ার্ড সাইডের জন্য? হচ্ছে লিওয়ার্ড সাইড, এই পিটা বের করবেন হচ্ছে দেখেন এই পির সূত্র একটাই, এখানে কোনো আলফার ঝামেলা নাই। পি ইজ ইকুয়াল টু কি -0.7 কিউ, ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনার যদি পি এর মান পজিটিভ আসে,
তাহলে আপনি বুঝবেন কি যে এই রুফের উপরে বা টিনের চালের উপরে কি পুশিং বা চাপ আমি মানে ধাক্কা দিচ্ছি বা ধাক্কা অ্যাপ্লাই করতেছে বাতাস, আর পি এর মান যদি নেগেটিভ আসে তাহলে কি বুঝবেন? পুলিং অর সাকশন অর আপলিফট, মানে কি টান বা সাকশন অ্যাপ্লাই হচ্ছে। তো সূত্রে দেখবেন যেখানে মাইনাস আছে এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু থাকবে। আপনি হিসাব নিকাশ করে যদি দেখেন যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে আপনি চিন্তা করবেন যে পুশ না পুল। আর সূত্রে যেখানে মাইনাস আছে এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু সাকশন বা আপলিফট বোঝানোর জন্য মাইনাস দেয় নেই। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে লিওয়ার্ড সাইড অলওয়েজ এক্সপেরিয়েন্স আপলিফট, মানে কি হবে? লিওয়ার্ড সাইড সবসময় আপলিফটই ফেস করবে। এখন দেখেন আপনি উইন্ডওয়ার্ড সাইডের জন্য একটা পি পাইছেন, এই উইন্ডওয়ার্ড সাইডের জন্য একটা পি পাইলেন না আপনি? জি স্যার। পি কয়টা পাইছেন টোটাল? টোটাল পি কয়টা পাইছেন? একটা একটা স্যার দুইটা। দুইটা স্যার। একটা হচ্ছে আচ্ছা। উইন্ডওয়ার্ড সাইডের জন্য, আরেকটা কার জন্য? লি লি লিওয়ার্ড সাইডের জন্য। লিওয়ার্ড সাইড। এবার আপনি দুইটা পি পাওয়ার পরে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আপনার চিন্তা করার দরকার নেই, আপনি কম্পেয়ার করবেন দুইটার মধ্যে বড় কোনটা। স্যার। ঠিক আছে, যেটা বড় দুইটার মধ্যে। ও না, আমি ভুল বলছি, আপনাকে পজিটিভ নেগেটিভ চিন্তা করতে হবে, সরি পজিটিভ নেগেটিভ চিন্তা করতে হবে। মানে দুইটার মধ্যে যে মনে করেন আপনার এই উইন্ডওয়ার্ড সাইডের মান আসছে +1 আর লিওয়ার্ড সাইডের মান আসছে -1.5, এই দুটোর মধ্যে বড় কোনটা? +1 বড় না +1 +1 বড় স্যার। +1 বড়? আপনি দুটোর মধ্যে বড় মানটা নেবেন। আপনার মনে করেন উইন্ডওয়ার্ড সাইডের জন্য আসছে -2.5 আর লিওয়ার্ড সাইডের জন্য আসছে -1.5, এই দুটোর মধ্যে বড় কোনটা? -1.5 তো ভুল বলতেছি মনে হয়। স্যার -1.5 বড় হবে না? হ্যাঁ, -1.5 বড় হবে। আচ্ছা, মেইন কাহিনী হচ্ছে, আমি একটু ভুল বলছি, মেইন কাহিনী হচ্ছে সাইন, আসলে প্রথমেই ঠিক বলছিলাম যে সাইন চিন্তা করার দরকার নেই, পজিটিভ না নেগেটিভ প্লাস মাইনাস চিন্তা করবেন না, যেই ভ্যালুটা বড় ওইটা চিন্তা করবেন। জি স্যার। এবার বুঝতে পারছেন? জি স্যার। একটু ভুল বলে ফেলছি, মানে আপনার প্লাস মাইনাস চিন্তা করার দরকার নাই, আপনি চিন্তা করবেন যে মানে ভ্যালু সংখ্যায় বড় যেটা। সংখ্যায় কোনটা বড়। এবার মনে করেন উইন্ডওয়ার্ড সাইডের জন্য মান আসছে 0.5 আর লিওয়ার্ড সাইডের জন্য মান আসছে -2.5, তাহলে কোনটা বড়? 2.5। 2.5টা ধরবেন আপনি বড় হিসাবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এই দুইটা পি এর মধ্যে যেটা বড়, মানে উইন্ডওয়ার্ডের জন্য পি বড় হইলে উইন্ডওয়ার্ডারটাকে ধরবেন পি হিসাবে, আর লিওয়ার্ডের জন্য যদি পি বড় হয় তাহলে তার মানে একটা গভর্নিং পি বাই করবেন। এই দুইটা পি বের করে এই দুইটার মধ্যে কোনটা গভর্ন করতেছে বা কোনটা আসলে মানে ইফেক্ট করতেছে মেইনলি, এই গভর্নিং পিটা বের করবেন। এখন কথা হচ্ছে এই পি বের করার সময় কিউ কোনটা হবে? কিউ কিউ এই যে কিউ, এই কিউটা হচ্ছে, কিউটার একটা সূত্র আছে 0.00256 ভি স্কয়ার মনে হয়, এই যে দেখেন, মানে মাটি থেকে 30 ফিট উপরে, গ্রাউন্ড লেভেল থেকে 30 ফিট উপরে আপনার বেসিক উইন্ড প্রেসার বের করার সূত্র হচ্ছে কি? কিউ ইজ ইকুয়াল টু কি 0.00256 ভি স্কয়ার। এবং কিউ এর মানটা আপনি কিসে পাবেন? পিএসএফ এ পাবেন, পিএসএফ এ মনে থাকবে। পিএসএফ কি? পাউন্ড পার ফিট স্কয়ার। ঠিক আছে, পাউন্ড পার স্কয়ার ফিট, পিএসএফ, পাউন্ড পার স্কয়ার ফিট। ঠিক আছে, এখন এখানে আবার কি একটা ভি আছে না? এই ভিটা কি? এই ভিটা হচ্ছে কি আপনার উইন্ড স্পিড, বাতাসের বেগ, এবং এটা বসাইতে হবে কিসে? মাইল পার আওয়ারে বসাইতে হবে। এটা যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে এটাকে আপনাকে কনভার্ট করে মাইল পার আওয়ারে আনতে হবে। এটা যদি অন্য কোনো এককে দেওয়া থাকে এটাকে কনভার্ট করে মাইল পার আওয়ারে এনে তারপরে সূত্রে বসাইতে হবে। তাইলে আপনি কি এই কিউ বা উইন্ড প্রেসারটা কিসে পাবেন? পিএসএফ এ পাবেন। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছেন? জি স্যার। উইন্ড স্পিডটা দেওয়া থাকবে না? এই উইন্ড স্পিডটা হচ্ছে বিএনবিসি কোডের নাম শুনছেন? নাম শুনছেন? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। বিল্ডিং ডিজাইন করবেন যে আপনারা যে আরসিসি ডিজাইন শিখবেন, জি স্যার। সাকিব স্যার যে পড়াচ্ছে ওই কোর্সে দেখবেন এই বিএনবিসি কোড ফলো করে আমরা অনেক কিছু করি, মানে গাইডলাইন গুলা, মানে ফ্যাক্টর অফ সেফটি কি হবে না হবে এগুলো বিএনবিসি কোডে বলা আছে। যাই হোক, এটার কি একটা বই আছে maybe স্যার? একটা বিশাল বই আছে, এই বইটার সফট কপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি চাইলে, একদম যেটা লেটেস্ট 2020 সালে এটার মনে হয় আপডেট ভার্সন বেরিয়েছে, এটা সফট কপিটা
আমার কাছে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা শুধু মানে আমার কোর্সের জন্য না, স্ট্রাকচার রিলেটেড যত কোর্স আছে সব কোর্সে এই বিএনবিসি কোডটা আপনাদের কাজে লাগবে। তো এটা থাকলে ভালো আপনাদের কাছে, আমি সফট কপিটা শেয়ার করে দিব, ঠিক আছে? তো এই বিএনবিসি কোডের মধ্যে আপনার বিভিন্ন জোনে, ঢাকাতে উইন্ড স্পিড কত, কুমিল্লাতে কত, চিটাগং এ কত, রাজশাহীতে কত, বরিশালে কত, এরকম বলা আছে। তো আমরা আমাদের এই কোর্সে বেসিক মানে সবাই উইন্ড স্পিড সেম ধরে নেবেন 100 মাইল পার আওয়ার, ঠিক আছে? স্যার বুঝতে পারছেন? তাহলে উইন্ড স্পিড কত ধরবেন? 100। তাহলে বি এর মান হচ্ছে 100 মাইল পার আওয়ার। তাহলে যদি বি এর মান জানেন তাহলে কিউ এর মান বের করতে পারবেন না? তো কিউ এর মান বের করতে পারলে এই উইন্ডওয়ার্ড সাইডের পি আর লিওয়ার্ড সাইডের পি এর মান বের করতে পারবেন না? Yes, sir. পারবেন। আমাদের তাহলে এই উইন্ড প্রেসারও বের হয়ে গেল। আরেকটা জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে এস্টিমেশন অফ লোডস। প্রথম স্টেপে তো কি করলাম, ট্রাসটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা ডাইমেনশন, পিচ অ্যাঙ্গেল, ট্রাসের স্পেসিং, মানে এক একটা ভাগ 6টা ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগ কত করে হবে, রাইজ কতটুকু হবে, টপ কর্ডটা কতটুকু হবে, টপ কর্ডটাতে 3টা পার্ট আছে, 3 দিয়ে ভাগ করে প্রত্যেকটা পার্টের ডাইমেনশন বের করে ফেলবো। সবকিছু করলাম, সবকিছু করার পরে উইন্ডওয়ার্ড সাইড লিওয়ার্ড সাইডের প্রেসারটা বের করলাম, মানে পি বের করলাম। পি বের করতে কিউ লাগছে, কিউ সমান সমান 0.00256 বি স্কয়ার। বি হচ্ছে কি বেসিক উইন্ড স্পিড, 30 ফিট উচ্চতায়। সবকিছু বের করলাম। এই মানে লিওয়ার্ড সাইডের পি আর উইন্ডওয়ার্ড সাইডের পি দুটোর মধ্যে যেটা গভর্ন করবে, মানে কোনটা ম্যাক্সিমাম, ওটাও বুঝলাম। এখন হচ্ছে কি 2 নাম্বার স্টেপ, এস্টিমেশন অফ লোড। এটা কিছুই না, এটা খুবই সহজ। দেখেন যে ডেড লোড, ডেড লোড হচ্ছে আপনার এই যে ট্রাস, এই ট্রাসের উপরে আপনি টিনের চাল বসাবেন না, নাকি ট্রাসটা এমনি খোলা রাখা দিবেন? চাল বসাবো। বসাবো। ট্রাসের উপরে এই যে এখানে টিনের চাল থাকে না এরকম, Yes, sir. এই টিনের চালের যে ওজন, এটাকে বলা হচ্ছে কি সিজিআই, মানে জিআই শিট, করোগেটেড গ্যালভানাইজড আয়রন শিট। তো ধরে নিচ্ছি যে এই টিনের চাল থেকে পার স্কয়ার ফিটে, মানে হচ্ছে আমাদের মনে করেন এই হচ্ছে গিয়া ট্রাস, এরকম কন্টিনিউয়াস গেছে, এটা হচ্ছে টিনের চাল। তো এই টিনের চালটার ওজন, আমি যদি একটা ছোট্ট ব্লক চিন্তা করি 1 ফিট বাই 1 ফিটের, পার ফিট স্কয়ারে, মানে এই এরিয়াটুকু কি 1 ফিট স্কয়ার না? Yes, sir. এই এরিয়াটুকু কি 1 ফিট স্কয়ার না? Yes, sir. আমি এটা ধরছি 1 ফিট, মানে লেন্থ ধরছি 1 ফিট, উইথ ধরছি 1 ফিট, তাহলে 1 ফিট স্কয়ার। তাহলে পার স্কয়ার ফিটে এটার ওজন, এই টিনের চালের ওজন কত? 2 পাউন্ড। 2 পাউন্ড পার স্কয়ার ফিট, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন পারলিন, মনে আছে পারলিন কোনটা? আমার বিম তো ছিল নিচে, এই মেইন বিমের প্যারালালি মাঝখানের আরেকটা বিম ছিল না কালো রঙের, মনে আছে? জি, স্যার। ওইটাকে বলতাম পারলিন। ওই পারলিনের ওজন বলা আছে পার স্কয়ার ফিটে কত? 1.5। এগুলা ওই বিএনবিসি কোড থেকে ডাইরেক্ট বসাই দিছে, ঠিক আছে? এগুলো আপনারা ফিক্সড ধরে নেবেন, এগুলাই ধরে নেবেন যেগুলা দেয়া আছে এখানে। তারপর স্যাগ রড, ব্রেসিং, এগুলার ওজন দেয়া আছে কত? 1 পিএসএফ, ঠিক আছে? স্যার এগুলো কি স্যার? এগুলো এক একটা স্ট্রাকচারাল মেম্বার। আপনি স্যাগ রড কি জিনিস, ব্রেসিং কি জিনিস, পারলিন কি জিনিস জানেন না? একটু আগে যে চিল্লাইতেছিলাম মনে নাই? একটা ছবি দেখাইলাম যে এই যে, নাইম কি পুরো ক্লাসে ছিলেন নাকি মাঝখানে ঘুমাই গেছিলেন? না স্যার ওরকমই আমি কিছু, স্যার। ছিলাম স্যার। ওরকমই কিছু, স্যার, জিজ্ঞাসা করেন। এই যে দেখেন এই ছবিটাতে এই যে স্যাগ রোড কোনটা, হ্যাঁ ব্রেসিং কোনটা দেখাইলাম না একটু আগে? জি স্যার জি পারলিন স্যার। কোনটা? তো পারলিন, ব্রেসিং, স্যাগ রডের প্রত্যেকটার সেলফ ওয়েট বা একটা ওজন আছে না, যেগুলো ডেড লোড হিসাবে কাজ করবে। তো আমি ওই বিএনবিসি কোড অনুযায়ী একটা ওজন এখানে দেয়া আছে, ওটাই আমি ধরে নিচ্ছি আর কি। তো স্যাগ রড আর স্যার ব্রেসিং আজকে এই পর্যন্তই থাকুক স্যার। শেষ শেষ, এই যে শেষ, এতটুকু বলেই শেষ, এই যে এতটুকু। তো স্যাগ রড আর ব্রেসিং এর ওজন হচ্ছে কত? 1 পিএসএফ। আপনি এই তিনটা জিনিস যোগ করলে, সিজিআই শিট, পারলিন, স্যাগ রড, এই তিনটা যোগ করলে টোটাল ওজন কত পাবেন? 4.5 পিএসএফ পাইলেন, ঠিক আছে? Yes, ঠিক sir. আছে? আর জি, আপনি স্যার। করতেছেন আপনার যে ট্রাস, ট্রাস গুলাও তো স্টিলের মেম্বার। ট্রাসের সেলফ ওয়েট পার ফিটে, মানে পার রানিং ফিটে, এই উপরের গুলো দেওয়া ছিল পার স্কোয়ার ফিটে, বাট এই ট্রাসের সেলফ ওয়েট হচ্ছে গিয়া পার রানিং ফিটে। আমি এই ইউডিএল হিসেবে ধরছি। ট্রাসটা যদি এরকম হয়,
পার রানিং ফিটে আমার ট্রাসের ওজন হচ্ছে কত 60 পাউন্ড পার ফিটে, এটার ওজন কত করে 60 60 পাউন্ড। পাউন্ড আমি যদি এটাকে পয়েন্ট লোডে কনভার্ট করতে চাই, তাহলে যতটুকু স্প্যানের উপর কাজ করতেছো স্প্যান লেন দিয়ে গুণ করলে এটা পয়েন্ট লোডে কনভার্ট হয়ে যাবে না ইউডিএলটা। Yes, sir. জি, স্যার। আমরা মেকানিক্সে ইউডিএল কে জি, পয়েন্ট স্যার। লোডে কনভার্ট করা শিখছি না? জি জি স্যার স্যার। তাইলে এই সেলফ ওয়েটটা দেয়া আছে পার রানিং ফিটে, বাট উপরের তিনটা জিনিস এই সিজিআই, পার লিন, স্যাগ রড, ব্রেসিং এগুলো দেয়া ছিল পার স্কয়ার ফিটে। এজন্য এই তিনটা যোগ করে টোটাল ডেড লোড পাইলাম কত 4.5 পিএসএফ। বাট এটাই কিন্তু আমার আসলে মানে সম্পূর্ণ ডেড লোড না। এই ডেড লোড এই 4.5 এর সাথে এই সেলফ ওয়েটটাকেও যোগ করতে হবে না? করতে Yes, হবে, sir. কিন্তু প্রবলেমটা হচ্ছে সেলফ ওয়েটটা দেয়া আছে পার রানিং ফিটে, এটা কিন্তু পার স্কয়ার ফিটে দেয়া নাই। যার জন্য আমি 4.5 এর সাথে এই 60 পাউন্ড পার ফিট এটা সরাসরি যোগ করে টোটাল ডেড লোডটা বাইর করতে পারতেছি না। দুঃখের বিষয়। দুঃখটা কোন জায়গায় বুঝছেন? জি স্যার বুঝছি এটা আমরা একটা পরে ক্লাসে PSF দেখবো যে এর কেমনে আসলে আমি এই 4.5 এর সাথে এই 60 পিএসএফ টাকেও মানে রানিং ফিট থেকে স্কয়ার ফিটে কনভার্ট করে আনতে পারি, এটা পরের ক্লাসে দেখাই দিব। বাট আপাতত এগুলা লেখা রাখবেন, মানে এখানে কোনো হিসাব নিকাশ নাই, এগুলা জাস্ট ডেড লোড দিয়ে আপনারা জিনিসগুলা সবার জন্য যেহেতু ফিক্সড, এগুলা জাস্ট A4 কাগজের মধ্যে সুন্দর করে লেখা রাখবেন। আচ্ছা, Okay, sir. যাই হোক, এইবার হচ্ছে ডিজাইন মানে লাইভ লোডে দেখেন যে ডিজাইন উইন্ড স্পিড, এটা তো আমি বলে দিছি, কত বলে দিছি, ওই কিউর মান বলে দিছি না 100 মাইল পার আওয়ার। Yes, sir. এটা কিন্তু চেঞ্জ হয়, আপনি বিএনবিসি কোড থাকলে দেখবেন যে ঢাকার জন্য কিউর মান একরকম, চিটাগং এর জন্য একরকম, বরিশালের জন্য, বাট আমাদের আজকের জন্য সবার জন্য এটা সেম কিউ। তাহলে কি কি বের করতে হবে বুঝতে পারছেন? Yes, sir. আপনাদের কাজ হচ্ছে দেখেন ক্লাস আজকে শেষ, Just স্যার attend- আমাদের ল্যাব ক্লাস প্রতি সপ্তাহে একটা না স্যার? একটা 1.5 ঘন্টা করে নিব, ঠিক আছে? স্যার একটু কমায় স্যার, কমাইলে 45 তো আমি শেষ করতে পারবো না। আমি তো বললাম না 3 ঘন্টার ল্যাব, অনলাইনে 1.5 ঘন্টা নিচ্ছি, শেষ করতে পারবো নাকি ডাউট আছে। তারপরও মানে আপনাদের কষ্ট হবে দেখা, বা আমার নিজেরও কষ্ট হয় আসলে 1.5 ঘন্টা অনলাইনে কথা বলতে, কমায় এটাকে 1.5 ঘন্টা করে ফেলছি। আচ্ছা দেখেন তাহলে কি কি করব। প্রথম কাজ হচ্ছে মানে A4 এ জমা দিলে A4 এ দেন, বা যেহেতু মানে করোনার জন্য লকডাউন চলতেছে A4 না থাকলে নরমাল সাদা কাগজে, খাতার সাদা কাগজে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কথা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে বাবারা? কেউ কোনো রেসপন্স করে না, আজব কাহিনী। নরমাল সাদা কাগজে লিখলেও হবে, খাতার কাগজে, ঠিক আছে? একটা টপ শিট রাখবেন, টপ শিটে হচ্ছে এক্সপেরিমেন্টের নাম্বারটা দিবেন 01